করার জন্য। তো যতটুকুই পড়াবো অনেক বেশি আমি প্রেশার দিব, বাট কিছু করার নেই। সেমিস্টার যেহেতু এই অবস্থা, এত লেট করে স্টার্ট হয়েছে, তার মধ্যে তোমরা ফার্স্ট ফ্রাইডে ক্লাস করো নাই, তো কিছুই করার নেই। আর হলো সেল বায়োলজি একটু কমপ্লেক্স, সো একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, আমার সাথে কোঅপারেট করতে হবে, না হলে সিলেবাস কখনোই কম মানে ঠিক মতো কভার করা আই মিন সম্ভব হবে না। হয়তো আমি গড়গড় করে পড়িয়ে শেষ করে ফেলতে পারবো, বাট তোমরা হয়তো ওই জিনিসটা টোটালি নিজেদের মধ্যে গ্রো করতে পারবো না। বুঝেছো? সো তোমাদের কাজ কি? আমার সাথে কি করা বলো, তোমাদের কাজ কি? ম্যাম কোঅপারেট করা। ওকে, গুড। সো ফার্স্ট যেটা বলবো, এই পুরা সেল বায়োলজি কি, অ্যাকচুয়ালি সেল বায়োলজি সাবজেক্টটা কি, আমাদের যে অ্যাকচুয়ালি আমাদের ইউনিট কি, সেলই তো, তাই না? যে কোনো লিভিং অর্গানিজমের ইউনিটই তো সেল। আমরা ছোটবেলায় পড়ছি না, জীবের কি জানি, জীবের একক হলো কোষ, এরকম টাইপের কি একটা লাইন পড়ছি না অনেক ছোটবেলায়, ওরকম টাইপের। তো এই সেলের মধ্যে কি জিনিস থাকে, কি জন্য থাকে, কি হয়, কিভাবে একদম বড় থেকে বড় কাজগুলো থেকে ছোট কাজগুলো ডিটেলস ইন ডেপথ আমরা যা পড়বো সব হলো এই সেল বায়োলজিতে থাকবে। দ্যাট মিনস সেলের মানে সেলের সাথে সম্পর্কিত, যেহেতু সিলেবাস সবসময় যেন অনেক বেশি এক্সট্রা টপিকের সম্পর্কে হয়তো তোমাদের আইডিয়া দিব। তো ফার্স্ট যেটা আমরা শুরু করবো, সাইটোস্কেলিটন। স্কেলিটন কথাটা তো সবাই জানো, তাই না? স্কেলিটন মিনিং আই মিন একটা স্ট্রাকচার যে সেলের, তো ওইটা সম্পর্কে যা যা আছে ইন ডেপথ আমি শুরু করছি। সেলের সাইটোপ্লাজম থাকে, মাইক্রো, হ্যান ত্যান মানে কে দেয়, দ্যাট মিনস হলো সেলের শেপটা যে কে মেনটেন করতেছে। বুঝেছো? ওইটাকে বলে কিন্তু স্কেলিটন, যে শেপটা মেনটেন করতেছে। যেমন ধরো আমাদের কথাই চিন্তা করো, কেউর হাইট অনেক লং হয়, কেউর হাইট একটু শর্ট হয়, তাই না? কেউর হাড় দেখবো মোটা হয়, কেউর হাড় দেখবো অনেক পাতলা এবং চিকন হয়। তো এই যে শেপ গুলা, আই মিন আমাদের স্কেলিটন যে আমাদেরকে একটা শেপ দিচ্ছে, তো সেলকেও তো সেলের স্কেলিটন আছে যে সেলকে শেপ দিচ্ছে। কজ কিছু কিছু সেল দেখতে হয় কিরকম, লাইক ফুটবলের মতো বা সার্কুলার হয়, কিছু কিছু আবার হয় কি একটু স্পেরিক্যাল, এক একটা এক এক শেপ। লাইক রেড ব্লাড সেলের কথাই যদি বলো, নর্মাল সেলটা দেখতে কি গোল, বাট যদি আমার ওইখানে সিকল সেল অ্যানিমিয়া হয়, সে দেখতে কেমন হয়ে যায়, ডাম্বল শেপ হয়ে যায়। সো এক এক সময় এক এক রকম শেপ হয়, ইভেন এক একটা সেলের এক এক রকম শেপ থাকে কেন, এবং এই শেপ গুলাকে কারা মেইনটেইন করতেছে, এই জিনিসগুলো আমরা জানবো সাইটোস্কেলিটনের মধ্যে। ওকে, তো চলো ফার্স্ট একটু সেল বায়োলজির হিস্টোরি সম্পর্কে আমরা জানি। The cell biology, also called cellular biology or cytology, is a branch of biology studying the structure and the function of cell, also known as the basic unit of life. যেটা বলতেছিলাম, সেলকে আমরা বলি কি বেসিক ইউনিট অফ লাইফ। তো দুইটা জিনিস পড়বো, কি একটা স্ট্রাকচার, একটা ফাংশন। 17th সেঞ্চুরিতে কি হয়েছে দেখো, সেলস ওয়ার ফার্স্ট সিন বাই দ্য কম্পাউন্ড মাইক্রোস্কোপ। দ্যাট মিনস কম্পাউন্ড মাইক্রোস্কোপ দিয়ে একটা সিঙ্গেল সেলকে সর্বপ্রথম দেখা যায়। এটা হলো কিসে, 17th সেঞ্চুরিতে। তার আগে দেখো কি হয়েছে, কি হয়েছে ওই 17th সেঞ্চুরির মধ্যে, 1665 সালে রবার্ট হুক, ওনার নাম আমরা সবাই জানি, উনি কি করেছে যে এই যে সেল, এই জিনিসটাকে টার্ম করেছিল। দ্যাট মিনস টার্ম দ্য বিল্ডিং ব্লক অফ অল লিভিং অর্গানিজম অ্যাজ সেল। দ্যাট মিনস কোষকে, কোষের নামকরণ কে দিয়েছে, রবার্ট হুক দিয়েছে। ইন 1674, Anton van Leeuwenhoek was রবার্ট হুক যেটা দেখেছিল সেটা হলো মৃত কোষ। এই 1674 সালে
সেলটা ডেড, বাট লিভস দ্য একটা সেলকে অ্যানালাইজ করছে। দ্যাট মিন্স কি, ওই সেলটা যে অর্গানিজমের প্রতি, যে অর্গানিজম ওকে ক্যারি করে, সে স্টিল নাও তখনও জীবিত, এই জিনিসটা বোঝানো হচ্ছে। all of preceded মানে এই যে এত এত ডিসকভারি এগুলোর কথা বলা হচ্ছে, all of this preceded the cell theory which states that all the living things are made up of cells and cells are the এই সেলগুলোই হলো কার্যকরী এবং গাঠনিক একক, ঠিক আছে। সলিউশন যেটা আমরা আজকে দেখব, দেন হলো সেল গ্রোথ এন্ড সেল ডিভিশন, এটা নেক্সট টপিক। দেন সেল সেল অ্যাডহেশন এন্ড কেমিক্যাল সিগন্যালিং বিটুইন সেলস, এইগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো এটা সাইটোস্কেলেটন, আর তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো সেল সিগন্যালিং। এই দুইটার মধ্যে তোমাদের আমি ধারণা অবভিয়াসলি দিব, ইন ডেপথ ধারণা দিব, বাট এই দুইটা বেশি কমপ্লেক্স এবং একটু ইম্পর্টেন্ট, সো তোমাদের অনেক কনসেন্ট্রেশন দিয়ে পড়তে হবে, বাকিগুলো একটু ইজি এই দুইটার থেকে। সো চলো সাইটোস্কেলেটন স্টার্ট করি আমরা। আমি একটু দ্রুত পড়ো যদি তোমাদের ক্যাচ করতে, আমি কেন দ্রুত পড়াবো সেই ফ্যাক্টগুলো আগে দেখিয়েছি, তাই না, যে আমাদের হাতে সময় নেই। A network of protein filaments extending throughout the cytoplasm of all eukaryotic cells. That means cytoskeleton কি বলা হচ্ছে, একটা নেটওয়ার্ক। কিসের নেটওয়ার্ক? প্রোটিন ফিলামেন্টস এর নেটওয়ার্ক। প্রোটিন ফিলামেন্ট কি জিনিস? অবভিয়াসলি প্রোটিন যারা হলো ফিলামেন্টাস, যারা অনেক লম্বা হবে, তাদের অনেকগুলা পার্টস থাকবে, একটা পার্টস আরেকটার সাথে লেগে লেগে ফিলামেন্টের মতো হবে, এদেরকে বলা হচ্ছে প্রোটিন ফিলামেন্টস। আর এই প্রোটিন ফিলামেন্টের নেটওয়ার্ককে আমরা বলতেছি সাইটোস্কেলিটন। এবং ওদের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আছে, কি আছে? এক্সটেন্ড করবে থ্রু আউট দ্য সাইটোপ্লাজম অফ অল ইউক্যারিওটিক সেল। দ্যাট মিন্স সব ইউক্যারিওটিক সেলের সাইটোপ্লাজমটা পুরাটা জুড়ে থাকবে এই প্রোটিন ফিলামেন্টটা, ঠিক আছে। ওকে, চলো এখন আমরা রোল দেখি কি কি আছে। যেহেতু সে সাইটোপ্লাজম, দ্যাট মিন্স কি, পুরোটা সেল জুড়ে সে থাকতেছে, পুরোটা সেলের মধ্যেই তার নেটওয়ার্কটা বিস্তৃত অবস্থায় আছে, তো কি করবে? সে স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক দান করবে, তাই না? সে যেভাবে বিস্তৃত হবে, যেদিকে যেদিকে যাবে সেলটা ওদিকে ওদিকে বাড়া শুরু করবে, রাইট? সে যদি এখন সাপোজ কোনো বাচ্চা একদম প্রথম যখন একটা ফিটাস মায়ের, আই মিন সাপোজ 2 to 3 weeks, একদম ফিটাস, তার কি হাত পা থাকে? থাকে না কিন্তু। কেন থাকে না? তার ওই হাতের যে হাড়, আগে কিন্তু হাড় গ্রো করে, তাই না? দ্যাট মিন্স কি, ওই শেপটা এখন হাত পায়ের শেপটা আসবে, দেন হলো আস্তে আস্তে সে হলো চারিদিকে হাত পা ছড়ানো শুরু করবে, অন্যরকম একটা শেপ আসবে। সো এটার কথাই বলা হচ্ছে, যখন প্রোটিন, একটা সেল যখন তৈরি হয় তার প্রোটিনের পরিমাণ কম থাকে, আস্তে আস্তে যখন সেটা গ্রো করে ফিলামেন্টাস প্রোটিন গুলো থাকে, তাদের নেটওয়ার্ক আশেপাশে ছড়াতে থাকে, আমার এই ফিলামেন্ট গুলো ছড়াবে, আমার ওই সেলটাও ওরকম একটা শেপ নিবে। তো ওরা দিবে কি, স্ট্রাকচার আর একটা ফ্রেমওয়ার্ক দিবে সেলকে, সেলের শেপ ডিটারমাইন করবে, সেলকে মুভমেন্ট করতে হেল্প করবে। কিভাবে? দেখো সিলিয়া এবং ফ্লাজেলা, এগুলোও কিন্তু এক টাইপের সেল, ওরা কিন্তু সেলকে মুভ করতে, অন্যান্য সেলকে বা অন্যান্য নিউট্রিয়েন্টস বলো, বডিতে ব্লাড বলো, হ্যান ত্যান কত কিছু আছে, এদেরকে মুভ করতে সাহায্য করে। যেহেতু ওরা সাইটোপ্লাজমটা পুরো ইম্পর্টেন্ট এবং অনেক ইন্টারেস্টিং একটা জিনিস, যেটা আমি তোমাদের সেল ডিভিশনে গিয়ে পড়াবো, কিছুটা এই চ্যাপ্টারে পড়াবো, সেল ডিভিশনে গিয়ে বেশিরভাগ পড়াবো। ট্র্যাক ট্র্যাকস ফর দ্য ট্রান্সপোর্ট অফ ম্যাটেরিয়ালস। এখন এটা বলতে পারো ম্যাডাম ট্র্যাকস কি, মানে রাস্তা কিভাবে হয় সেলের মধ্যে? ওরা তো পুরোটা সেলের শেপ দিচ্ছে, ওরা আবার রাস্তা কিভাবে তৈরি করতেছে ম্যাটেরিয়াল ট্রান্সপোর্টের জন্য? কিছু কিছু হলো সিলিন্ড্রিক্যাল ভিতরের অর্গানেলস থাকে, এর ভিতরেও হলো সিলিন্ড্রিক্যালের মতো কিছু কিছু আলাদা অর্গানেলস থাকে, সেগুলো এরকম সাইটোস্কেলিটন প্রোটিন দ্বারা। তো সো ওই হলো সিলিন্ডারের মধ্য দিয়ে কিছু নিউট্রিয়েন্টস, রাইবোজোম, হ্যান ত্যান, এনজাইম কত কিছুই হয়, এজন্য বলতেছে ট্র্যাকস বা রোড ফর দ্য ট্রান্সপোর্ট অফ ম্যাটেরিয়ালস। এবং আরেকটা কি, সেলস প্রজেকশন।
সেল সারফেস প্রজেকশন মানে কি? সেলের সারফেসটা কোন, দ্যাট মিন্স একটা অ্যামিবা এক সামনে দিয়ে তার সেল সারফেসটাকে প্রজেক্ট করে করে সে হাঁটা চলা করে। একটা জাস্ট একটা মার্শমেলের মতো, কি দিয়ে বোঝাবো, কিছু টাইপের, কিছু টাইপের জেল আছে না দেখতে, স্টিকি যেগুলো, সাপোজ যেগুলো তোমার হাতে লাগে না বাট হলো একটু স্টিকি স্টিকি, সো ওগুলার মতো, ওগুলা কি তুমি যেদিকেই প্রজেক্ট করবা সে কিন্তু ওদিকেই যাবে, এবং তুমি যেভাবেই তাকে লাইক জেলির মতো কিছুটা, যেভাবেই তাকে শেপ দেওয়ার চেষ্টা করো সে ওরকমই হবে। তো এরকমই অ্যামিবা কিন্তু কিছুটা ওই রকমই। তো সে যখন তুমি তাকে খোলা রাস্তায় তার কিন্তু হাত পা কিছুই নেই, সে কি করবে, তার পুরো সেলফ সারফেস যেদিকে সে গুলো কিন্তু সেম, সে যখন মুভ করতে চায় বা সাপোজ তোমাকে সে লম্বা তোমার পাটাকে আরেকটু লম্বা করবে, তার মানে কি সেল করে কি সামনের দিকে বাড়তে হবে, তাই না? তো ফার্স্টে তো সাইটোস্কেলিটন করে থাকে। রোলগুলো হয়তো অনেকগুলো বুঝেছো, অনেকগুলো মাথার উপর দিয়ে গেছে, বাট আরো ইন ডেপথ যখন পড়াবো সবকিছু বুঝবা। এখন আসো টাইপসে আসি। সাইটোস্কেলিটন কত টাইপস? মেইনলি তিন টাইপস। একটা হলো অ্যাক্টিন ফিলামেন্টস, ইন্টারমিডিয়েট ফিলামেন্টস এবং মাইক্রোটিউবুলস। এই তিনটার নাম কি কখনো এর আগে শুনেছো কেউ? জি ম্যাম, মাইক্রোটিবিউলস শুনেছি, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট শুনছি, ফার্স্ট এটা শুনিনি। ওকে, ঠিক আছে, তাও তো শোনা হয়েছে, at least ভালো। তোর পাশ থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে, একটু নিজেকে মিউট করে নাও। ওকে, তো চলো দেখি কি কি জিনিস এগুলো। অ্যাক্টিন ফিলামেন্টস, ইন্টারমিডিয়েট ফিলামেন্টস এবং মাইক্রোটিউবুলস। অ্যাক্টিন ফিলামেন্টস কি দেখো, ব্র্যাকেটে কি লেখা আছে, 7 to 8 ন্যানোমিটার ইন ডায়ামিটার। দ্যাট মিন্স ওর যে ডায়ামিটারটা থাকবে সেটা 7 থেকে 8 এর মধ্যে থাকবে, ও সবচেয়ে ছোট। দেন যদি যে ইন্টারমিডিয়েট ফিলামেন্টস, ও থাকবে অ্যারাউন্ড 10 ন্যানোমিটারের মতো। মাইক্রোটিউবুলস তাদের থেকে সবার থেকে একটু বড়, এটা হলো 24 ন্যানোমিটারস অ্যারাউন্ড। সবগুলোই কিন্তু এই যা যা আছে ব্র্যাকেটে সবগুলো অ্যারাউন্ড, এক্সাক্ট না। Okay. Intermediate filaments provide the mechanical strength and resistance to share the stress. একদম এক্সাক্ট মেন ফাংশন যেটা আছে প্রতিটা এক লাইনে করে এগুলো বলা আছে। ইন্টারমিডিয়েট ফিলামেন্টস এর কাজ কি? সে মেকানিক্যাল সাপোর্ট দিবে। মেকানিক্যাল সাপোর্ট কি বুঝো? মেকানিক্যাল সাপোর্ট বুঝো না? ম্যাম, ওর ছেলে যে হচ্ছে রিয়াকশন টিয়াকশন এগুলো হবে সেটাতে ও সাপোর্ট দিবে এরকম? না না না, মেশিনারি কিছু সাপোর্ট বুঝে, এই জন্য মেকানিক্স এসেছে। সাপোজ কার কার সামনে কি আছে না আছে আমি জানি না, যদি কোনো হার্ড সারফেস থাকে সেখানে একটা হাত দিয়ে ঘুষির মতো করো, মানে পাঞ্চ করো, কি করবা, হাতে ব্যথা পাবা, তাই না? জি ম্যাম। ওকে, আর আরেকটা কাজ করো, নিজে এক সাপোজ রাইট হ্যান্ডের ফিঙ্গার গুলো দিয়ে লেফট হ্যান্ডকে পাঞ্চ করো, তোমার হাতে দেখো কি হয়। পাঞ্চ করলে কি হচ্ছে, তুমি তোমার ওই পাশটার লেফট হ্যান্ডে ব্যথা পাচ্ছ না? জি ম্যাম। ব্যথা পাচ্ছ কিনা, বাট কিছুটা হলেও তো তুমি তোমার হাতের মধ্যেও তো ফিলিংটা ফিল করতেছো, রাইট, যে তোমাকে সেই স্ট্রেস, আই মিন সে তোমাকে বাধা দিচ্ছে। তুমি যতই পাঞ্চ করো সর্বোচ্চ তোমার কি হবে, মাসেল গুলো একটু নিচের দিকে নামবে, বাট তুমি কি তোমার হাতের ভিতরে ঢুকে যেতে পারবা? অবভিয়াসলি না। এই বাধাটা কে দিচ্ছে, এই যে স্ট্রেংথটা, এটা দিচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্টস। এটাকে বলা হচ্ছে মেকানিক্যাল স্ট্রেংথ। দ্যাট মিন্স হলো, ওকে তুমি সাপোজ একটা গাছকে গিয়ে ঘুষি মারলা, গাছ কিন্তু তোমাকে ঘুষি মারবে না, বাট সে কিন্তু ওই জিনিসটা সহ্য করবে, এবং তুমি কিন্তু তার একটা ব্যথা পাবা, কজ কেন, তার বাইরের সারফেসটা অনেক স্ট্রং। এই যে স্ট্রেংথটা প্রোভাইড যে করতেছে ওই গাছটা, দ্যাট মিন্স ওই আউটার শেলটাতে, সেটা হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্টস। ঠিক আছে, আরেকটা জিনিস, রেজিস্ট্যান্স টু শিয়ার দ্য স্ট্রেস, এবং স্ট্রেসকে, স্ট্রেসের প্রতি রেজিস্ট্যান্স ক্রিয়েট করতেছে। ওই যে তোমার হাতকে বললাম না পাঞ্চ করতে বা একটু ঘুষি মারতে, দেখবে কি সেলগুলো নিচে নেমে গেছে, বাট সেলগুলো কিন্তু স্ট্রেসটাকে রেজিস্ট্যান্স হয়ে গেছে। দ্যাটস ওয়াই সে একটু নিচে নামছে, ব্যথা পাইছে, বাট সে রাপচার হয়ে যায় নাই। বুঝেছো? যদি ইন্টারমিডিয়েট ফিলামেন্টস আমাদের এই সেলের আউটার লেয়ারে না থাকতো,
আমরা যেহেতু তাকে বাহির থেকে পাঞ্চ করতেছি আমাদের হাতে, এই হাতের সেলগুলো রাপচার হয়ে যেত। সে স্ট্রেসের প্রতি কখনোই রেজিস্ট্যান্সই শো করতো না। কিছুটা কি বুঝেছো? মেকানিক্যাল স্ট্রেংথ বা জি এই ম্যাম। স্ট্রেস রেজিস্ট্যান্স কিভাবে আসতেছে? ওকে, গুড। হুম। Well, চলো মাইক্রোটিউবুলসে যাই। Microtubules determine the position of membrane enclosed organelles and direct intracellular transport. That means membrane enclosed organelles যেগুলো আছে, তোমার সেলের মধ্যেও তো অনেকগুলা অর্গানাস আছে, আরো লাইক মাইটোকন্ড্রিয়া আছে, গোলজি বডি আছে, প্ল্যান্ট সেলের কথা চিন্তা করলে কি প্লাস্টিড আছে, সরি। তো এগুলা কিন্তু মেমব্রেন দ্বারা ইনক্লোজ, এগুলো কিন্তু ওপেন না, তাই না? মাইটোকন্ড্রিয়ার ভিতরে নিজেরই কত কিছু আছে, বাট ওগুলা কি খুলে খুলে পড়ে যাচ্ছে না, ও কি মেমব্রেন দ্বারা ইনক্লোজড একটা অর্গানেল। সো এই সব অর্গানেল গুলোর পজিশন কিন্তু ডিটারমাইন্ড সেলের মধ্যে ফিক্সড। তো ওদেরকে কে ফিক্সড করতেছে পজিশন? সেলের মধ্যে তো সাইটোপ্লাজমটা লিকুইড, আর ওরা যেহেতু মেমব্রেন ইনক্লোজড, ওরা তো লিকুইডের মধ্যে ভাষাভাষি করার কথা, তাই না? এক জায়গা থেকে আরেক জায়গায় যেখানে মন চায় সেখানে যাওয়ার কথা, রাইট? কজ আমরা হাত পা নাড়াচ্ছি, নিজের বডি নাড়াচ্ছি, সাথে সাথে কি সেলগুলো নড়তেছে, সেলের মধ্যে ভিতরে যেগুলো ছোট ছোট জিনিস আছে ওগুলোও নড়ার কথা। ঠিক বলছি কিনা? জি ম্যাম। সাপোজ একটা অ্যাকুরিয়ামের মধ্যে অনেকগুলো মাছ রাখছে, এখন অ্যাকুরিয়ামে ইচ্ছা মতো তুমি নড়াচড়া ঝাঁকাঝাঁকি করতেছো, মাছ কি নড়বে না? ভিতরে পানির মধ্যে যেগুলো ভাসতেছিল, তো জি ম্যাম, তোমাদের নড়বে সেলের না। মধ্যেও তো এগুলো নড়ার কথা, নড়ে না? তো নড়ে না কেন আমাদের সেলের গুলা? এই ওইগুলো এই রিভিউস দিয়ে থাকে, এই করে থাকে। হ্যাঁ, এগুলো হলো পজিশন গুলাকে ফিক্সড কে করে রাখছে? মাইক্রোটিউবুল। মাইক্রোটিউবুলস। মাইক্রোটিউবুলস এর যে নেটওয়ার্ক আছে, ওই নেটওয়ার্ক গুলো হলো এগুলাকে এরকম নিজস্ব জায়গায় ফিক্সড করে রাখা আছে, যে সে চাইলেও ওই পজিশন থেকে নড়তে পারবে না। লাইক জিনিসটা নেটের মতো, তো পুরা সাইটোস্কেলিটনটাই হলো এই নেট, পুরা হ্যালো। ম্যাম নেটের সমস্যা হবে। ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। কতটুকু শুনছো তোমরা? জি কতটুকু শুনতে পেরেছো? ম্যাম টিউবিউল পর্যন্ত। মাইক্রোটিউবিউলস যে মেমব্রেন বাউল অর্গানেল গুলোকে পজিশনে ফিক্স রাখে। ওকে, গুড। সো নেক্সট পয়েন্ট বলতেছিলাম, এই যে দেখো, ডিরেক্ট করবে ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট। ইন্ট্রা আর ইন্টার এই কথাটার ডিফারেন্স সবাই আমরা, সেলুলার মানে হচ্ছে একটা সেলের ভিতরে, আর ইন্টার সেলুলার যদি বলি দ্যাট মিন্স পাশাপাশি বা যতগুলো সেল আছে সবগুলোর ভিতরে। দিবে। তোমার সেলের উপরের দিকে সাইটোপ্লাজম থেকে একটা আছে, উপর থেকে পায়ের দিকে নামতে যাচ্ছে। মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোপ্লাজমে আসতে যাচ্ছে, বা সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়ার ভিতরে। এত ঝামেলা করলে কিভাবে হয়? আমি শুনতে পাচ্ছি না কিছু, নেটওয়ার্ক ম্যাম শুনতে পাচ্ছি না। এখন কি শুনতে পাচ্ছ? ম্যাম এখন শুনতে পাচ্ছি, আগে শুনতে পাইনি। ওকে, ঠিক আছে। ইন্টার আর ইন্ট্রা কথাটার ডিফারেন্স কি বোঝাতে পেরেছি আমি?
শুনেছিলে কিছু? না ম্যাম শুনতে পাইনি আবার একটু বলবেন ওকে, ইন্টারসেলুলার মানে হচ্ছে অনেকগুলো সেলের মাঝখানে বা দুইটা তিনটা সেলের মাঝামাঝি যে ট্রান্সপোর্টটা হয় তাদের মাঝখানে। আর ইন্ট্রাসেলুলার যেটা এখানে লেখা আছে সেটা হলো বোঝাচ্ছে একটা সেলের অভ্যন্তরে। সাপোজ একটা সেলের উপরের দিকে সাইটোপ্লাজম থেকে নিচের দিকে সাইটোপ্লাজমে কেউ আসতে যাচ্ছে, বা কেউ মাইটোকন্ড্রিয়ার ভিতর থেকে সাইটোপ্লাজমে আসতে যাচ্ছে, বা সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়াতে এন্টার করতে যাচ্ছে কোনো নিউট্রিয়েন্টস বা কোনো অর্গানেলস বা কোনো কিছু। হুম? এরকম কিছু। এই ট্রান্সপোর্ট গুলাকে হলো আমাদের এই মাইক্রোটিউবুল ডিরেকশন দিয়ে থাকবে, এটাই বুঝাইছে। ওকে, অ্যাক্টিন ফিলামেন্টস দেখো কি লেখা আছে, ডিটারমাইন দ্য শেপ অফ সেল সারফেস এন্ড আর নেসেসারি ফর হোল সেল লোকোমোশন। পুরাটা সেলের যে সারফেস আছে, মানে সেলের আশেপাশের যে সারফেস আছে, সেই সারফেসের যে শেপটা সেটা ডিটারমাইন করবে আমার অ্যাক্টিন ফিলামেন্ট, এবং আর নেসেসারি ফর দ্য হোল সেল লোকোমোশন। দ্যাট মিন্স দেখো ভিতরের লোকোমোশন, ভিতরের অর্গানেলস এর লোকোমোশনের জন্য মাইক্রোটিউবুলস আছে, বাট পুরো সেলটা যদি আমার ট্রান্সপোর্ট হতে হয় তখন হেল্প কে করবে? অ্যাক্টিন ফিলামেন্ট। ওই যে প্রজেকশনের কথা একটু আগে বুঝে আসছি না, অ্যামিওবা সেল সারফেস প্রজেক্ট করে করে সে নড়াচড়া করবে, এটাই অ্যাক্টিন ফিলামেন্ট করবে। এটাই এখানে বলা হচ্ছে যে হোল সেল লোকোমোশনের সময় এই অ্যাক্টিন ফিলামেন্টটা অনেক প্রয়োজনীয়। তো আরো কিছু কিছু কথা লেখা আছে, দেখো কি আছে, ইন্টারমিডিয়েট ফিলামেন্টস আর মেড আপ অফ স্মলার সাবইউনিটস দ্যাট আর themselves elongated and fibrous। ইন্টারমিডিয়েট ফিলামেন্টস গুলো কি সব সাবইউনিট দিয়ে গঠিত? খুবই ছোট ছোট সাবইউনিট, এবং এগুলো দেখতে কেমন? ইলংগেটেড, দ্যাট মিন্স একটু লম্বা, এবং ফাইব্রাস লাইক ফাইবারের মতো। But actin filaments and microtubules are made up of subunits that are compact. বাট অ্যাক্টিন আর মাইক্রোটিউবুল যেসব সাবইউনিট গুলো দ্বারা গঠিত তারা কিছুটা কম্প্যাক্ট, এই ইন্টারমিডিয়েটের মতো এতটা ইজি না, এতটা ইজিয়ার না, ওরা অনেকটা কম্প্যাক্ট। সো গ্লোবিউলার অ্যাক্টিন সাবইউনিট ফর অ্যাক্টিন ফিলামেন্ট, অ্যাক্টিন ফিলামেন্টের সাবইউনিটের নাম হলো গ্লোবিউলার অ্যাক্টিন সাবইউনিটস। আর টিউবলিন সাবইউনিটস ফর মাইক্রোটিউবুলস, মাইক্রোটিউবুল সাবইউনিট গুলোর নাম হলো টিউবলিন সাবইউনিটস। ওকে, সবাই ক্লিয়ার সাবইউনিট সম্পর্কে? তিনটা ফিলামেন্টের তিন টাইপের সাবইউনিট সম্পর্কে ক্লিয়ার? ইন্টারমিডিয়েটেরটা হলো অ্যাক্টিন আর মাইক্রোটিউবুল থেকে একদম ডিফারেন্ট, বাট অ্যাক্টিন আর মাইক্রোটিউবুল গুলোর মধ্যে কিছুটা সিমিলারিটিস আছে, বাট পুরোপুরি না, কজ অ্যাক্টিনটা হলো গ্লোবিউলার প্রোটিন আর মাইক্রোটিউবুলটা হলো টিউবলিন প্রোটিন। All three types of cytoskeletal filaments form a helical assembly of subunit. The three types of cytoskeletal polymers are held together by weak non-covalent interaction, which means that their assembly and disassembly can occur rapidly without covalent bonds being formed or broken. এই কথাটা কি কেউ বুঝছো? মনে হয় না বুঝছো, বুঝার কথাও না। ফার্স্ট এই লাইনটা বুঝাই কি লেখা আছে, all three types of cytoskeletal filament, মানে এই যে এই ফিলামেন্ট গুলো ফর্ম হেলিক্যাল অ্যাসেম্বলিজ অফ সাবইউনিট। ওরা হলো প্রতিটা ফিলামেন্টের ক্ষেত্রে তিন টাইপের কথাই আমি বলতেছি। সবগুলোর মধ্যে কি হয়, সাবইউনিট গুলো একটার সাথে একটা জোড়া লাগবে, দ্যাট মিন্স পলিমারাইজড হবে। একটা সাবইউনিট মনোমারের সাথে আরো অনেকগুলো মনোমার এসে এসে অনেকগুলো বড় একটা পলিমার ক্রিয়েট করবে, এরপরে এই পলিমারটা কি হবে, হেলিক্যাল ফর্ম নিবে। এজন্য বলতেছে যে প্রতিটা সাবইউনিটই কি হয়, একটা হেলিক্যাল অ্যাসেম্বলিজ হয়। কাদের? সাবইউনিট দিয়ে। ঠিক আছে, এখন কি বোঝা গেছে? জি ম্যাম, এখন বুঝতে পারছি। ওকে ম্যাম বলো। ম্যাম এই আরেকবার একটু তিনটা বলুন। ফিলামেন্টস মিলেই কি হচ্ছে হেলিক্যাল অ্যাসেম্বল, নাকি যে ফিলামেন্টস তার সাবইউনিট নিয়ে যে হেলিক্যাল যে ফিলামেন্ট আলাদা আলাদা হেলিক্যাল অ্যাসেম্বলিজ হবে, তার নিজেদের সাবইউনিট দিয়ে তারা নিজেদের জন্য আলাদা আলাদা হেলিক্যাল অ্যাসেম্বলি প্রডিউস করবে। বুঝেছো? ম্যাম ওকে বলো। এই যে আমাদের যে তিনটা ফিলামেন্টস এর যে সাবইউনিট গুলো, হুম। ম্যাম ইন্টারমিডিয়েট যে স্মল সাবইউনিট দিয়ে গঠিত, কোনো ছোট শর্ট ফর্ম নেম আছে, লাইক এই যে গ্লোবুলার অ্যাক্টিভ বা না টিবিউলার? না না না, ওগুলো কি ইন্টারমিডিয়েটের কোনো আলাদা কোনো নাম নেই, সব ইন্টারমিডিয়েট ফিলামেন্ট সাবইউনিট বললেই হয়। আচ্ছা, স্মল সাবইউনিট। হুম। ওকে ম্যাম। Okay, so therefore the three types of cytoskeletal polymers are held together by weak non-covalent interaction. এই যে আমি যে তোমাদেরকে বললাম মনোমার গুলো একটা আরেকটার সাথে কানেক্টেড হবে, দেন তাদেরকে একটা বড় পলিমার হবে। সো এই যে কানেকশন গুলো একটা আরেকটার সাথে অ্যাটাচড হচ্ছে, কি দ্বারা অ্যাটাচড হচ্ছে? কোনো কি বন্ড ফর্ম করতেছে? না, কোনো টাইপের বন্ড ফর্ম করতেছে না। ওরা কি দ্বারা একজন আরেকজনের সাথে অ্যাটাচড হচ্ছে? জাস্ট উইক নন কোভালেন্ট ইন্টারাকশনের মাধ্যমে।
একটা সাবইউনিট আরেকটা সাবইউনিটের সাথে অ্যাটাচমেন্ট যে হচ্ছে প্রতিটা ফিলামেন্টের ক্ষেত্রেই বলতেছি, প্রতিটা ফিলামেন্টের প্রতিটা সাবইউনিটে যে তাদের যখন নিজস্ব হেলিক্যাল অ্যাসেম্বলি তৈরির সময় যে পলিমারাইজেশন হচ্ছে তখন যে একজন আরেকজনের সাথে অ্যাটাচমেন্ট হচ্ছে কি দ্বারা, উইথ নন কোভালেন্ট ইন্টারঅ্যাকশন। দ্যাট মিন্স যদি তুমি এই পলিমারকে ভাঙতে চাও তখন কি তোমার কোনো বন্ড ভাঙতে হবে? যদি এরকম একটা বড় পলিমারকে তুমি ভেঙে ছোট ছোট আবার মনোমার গুলো বের করতে চাও তখন কি তোমার কোনো বন্ড ভাঙতে হবে? নো ম্যাম। কেন তাহলে ভাঙতে তো হবে না? বন্ড ক্রিয়েটই হচ্ছে না, তাহলে তো এই তো গুড। process। তো যেহেতু কোনো বন্ড আমার আগে থেকে দরকারই হচ্ছে না, সো ভাঙতে হলে আমার কোনো বন্ড ভাঙতে হবে না। এজন্যই বলা হচ্ছে দেয়ার অ্যাসেম্বলি অ্যান্ড ডিসঅ্যাসেম্বলি ক্যান অকার র্যাপিডলি। যেহেতু কোনো বন্ড ফর্ম করতে হচ্ছে না, বন্ড ফর্মেশনের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে হিউজ একটা মেকানিজম দরকার হয়। সাপোজ যদি সিগমা বন্ড হয়, পাই বন্ড হয়, হ্যান্ড বন্ড হয়, কত কিছু, ইলেকট্রন শেয়ার করতে হয়, কার্বন কার্বন বন্ডের মাঝখানে কত জিনিসটা জটিল, তাই না? সো কি যদি এরকম একটা বন্ড ফর্মেশন হতো, ওই বন্ডটা ফর্ম করতে অনেক টাইম লাগতো, ভাঙার জন্য টাইম লাগতো। কেন? প্রচুর পরিমাণে এনার্জি লাগতো একটা বন্ডকে ভাঙার জন্য। উল্টাটাও হয়, একটা বন্ড ফর্ম করার জন্য অনেক পরিমাণে এনার্জি লাগতো, দ্যাটস ওয়াই একটা লেন্দি প্রসেস হতো। বাট যেহেতু এখানে কোনো বন্ড ফর্মেশনই নাই, সো এটা খুবই র্যাপিড একটা প্রসেস। যখন মন চায় সে তাড়াতাড়ি করে জোড়া লেগে যেতে পারে, পলিমার ফর্ম করতে পারে, আবার যখন দরকার নাই বড় পলিমারের সে ভেঙে দ্যাট মিন্স ডিসঅ্যাসেম্বলি হয়ে ছোট ছোট হয়ে যেতে পারে। বুঝতে পেরেছো? জি ম্যাম। এটা কিন্তু অনেক বড় একটা কথা, সামনে যা যা মেকানিজম করবো এই জিনিসটা মাথায় রাখবো সবসময়। হয়তো আমি বারবার মনে করাই দিব না, বাট এটা নিজেদের মধ্যে মাথায় রাখতে হবে যে এই অ্যাসেম্বলি এবং ডিসঅ্যাসেম্বলিটা খুবই জলদি জলদি হচ্ছে। কেন? কজ ওদের কোনো বন্ড ফর্ম করতে হয় না, বন্ড ভাঙতে হয় না। ঠিক আছে? ওকে, লাইক কিছুটা ক্র্যাশের মতো। না এটা বলা যাবে না, আচ্ছা ঠিক আছে বলি। সাপোজ যখন ফার্স্ট ইয়ারে তোমরা যাও, বিশেষ করে ফার্স্ট ইয়ার যখন আসে, সিনিয়ররা কি হয়, ইচ্ছা মতো সিনিয়র ছেলেগুলা কি ইচ্ছা মতো ক্রাশ খায় জুনিয়রদের উপর, রাইট? তোমাদের ভার্সিটি লাইফ কেমন জানি না, আমাদের ভার্সিটি লাইফ এরকম হতো। বাট কি হতো, দেখা যেত 6 মান্থস পরে ক্রাশ শেষ, আবার নতুন, আবার এরকম রিলেশন টাইপের কিন্তু না, লাইক কোনো কমিটমেন্টে যাও না। ক্রাশ যত ইজিলি খাওয়া যায় তত ইজিলি ভোলাও যায়, রাইট? বুঝতে পেরেছো? জি ম্যাম। তো কিছুটা এরকম টাইপ। ডিসঅ্যাসেম্বলি যতটা তাড়াতাড়ি হওয়া যায়, অ্যাসেম্বলিও ততটাই তাড়াতাড়ি হওয়া পসিবল যখন দরকার হয়। সাপোজ এখন প্রচুর সময় আমাদের, সাপোজ ওই যে ছেলেগুলো ক্রাশ হচ্ছে তাদের কথা বলতেছি, প্রচুর সময়, সেমিস্টার ফাইনাল শেষ হয়েছে, ইচ্ছা মতো সময়, ইচ্ছা মতো ঘুরতেছে ঘুরতেছে, আবার যখন সেমিস্টার ফাইনাল শুরু হয়ে যাবে তখন এত কিছু টাইম নেই কেউরই, রাইট? তো এই জিনিসটাই ফান করলাম, ঠিক আছে? কেউ অন্যভাবে নিও না। শুধু ছেলেরা না, এটা মেয়েরাও ক্রাশ খায়, শুধু ছেলেদের এক্সাম্পল দিলে হবে না, মেয়েরাও ইচ্ছা মতো খায় ক্রাশ। তো ওকে, এখন আসো কেন এই জিনিসটা হচ্ছে, এত দ্রুত অ্যাসেম্বলি আর ডিসঅ্যাসেম্বলি কেন হচ্ছে? একটু চিন্তা করো যে সেলটা লোকোমোশন হবে, হোল সেলটা লোকোমোশন হতে হবে। দ্যাট মিন্স কি, তার সেল সারফেসটা প্রজেক্ট করতে হবে না, সারফেসটা প্রজেক্ট করতে হবে। অ্যাক্টিন ফিলামেন্টই তো সেল সারফেকশনের প্রজেকশনের জন্য দায়ী। তো সে যদি সামনের দিকে, সেলটা একটা বলের মতো চিন্তা করে, বলটা সামনের দিকে হাত বাড়াবে, দ্যাট মিন্স কি, বলটার কি হাত বাড়ানোর জন্য তার ভিতর থেকে বড় হতে হবে, রাইট? জি ম্যাম। সো তখন কি দরকার, বড় বড় পলিমার ক্রিয়েট করতে হবে। তো যখন এরকম আমার সামনের দিকে আগানো দরকার, সেল সারফেসটা প্রজেক্ট করা দরকার, বা সেলটাকে আমার একটু বড় করা দরকার, তখন পলিমার হয়ে হয়ে তোমার সারফেসটাকে বড় করলো। বাট যখন আমার প্রজেকশন শেষ হয়ে যাবে, আমার আর, আমি যে জায়গায় আসতে চাইছি আমি সেই জায়গায় আসছি, আমি এখন আমার আগের শেপে চলে যাব, আমার আর দরকার নেই সেল বড় করার, তখন গিয়ে পলিমার গুলো ভেঙে যেতে হবে। আর আমাদের বডি কতটা র্যাপিড, আমার জাস্ট নিজের চোখের দিকে একটু তাকাও, তুমি কতটা দ্রুত আই মুভমেন্ট করতেছো, এদিকে একবার ওদিকে একবার, কোন সেকেন্ডও, 1 সেকেন্ডের মধ্যেও তো আমরা কতবার এদিকে ওদিকে তাকাতে পারবো, রাইট? সো তুমি এত দ্রুত যখন জিনিসটা, তোমার এত বড় একটা অর্গানেল আইকে মুভ করতেছো, ওর মধ্যে যদি ছোট ছোট সেলগুলোর কথা চিন্তা করো, ওগুলো আরো কতটা র্যাপিডলি তাদের অ্যাকশন নিতে হচ্ছে, তারা তো পুরোটা এইভাবে ওইভাবে লোকোমোশন হচ্ছে। সো এই যে অ্যাসেম্বলি ডিসঅ্যাসেম্বলি কেন এত দ্রুত হওয়ার দরকার, এবার কি বুঝতে পারছো? তোমার সেলের মধ্যে প্রতিটা কাজই খুবই অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, বিকজ এত তো সময় আমরা তাদেরকে দিতেছি না। এখন আমি বসে আছি, আমার দরকার লাগলো আমি এখন হেঁটে গিয়ে এক গ্লাস পানি খেয়ে আসলাম, একই সাথে আমি কতগুলো কাজ করলাম, বসা থেকে উঠলাম, আমার সেলগুলার কি হলো, তাদের পজিশন চেঞ্জ হয়েছে, হাঁটলাম,
একটা এনার্জি ক্ষয় হয়েছে, even কিছু কিছু আরো ডাইজেশনের জন্য হেল্প হয়েছে। আমি পানি খেলাম, ওটাকে হজম করতে হবে, কতগুলা কাজ সে এতটুকু সময়ের মধ্যে করতেছে। সো তার প্রতিটা কাজের জন্যই অনেক কম কম সময়ের দরকার। দ্যাটস ওয়াই। আর যেহেতু শেপটা সেলের সাইটোস্কেলিটন, সেলের কাজ এবং সবকিছু মেনটেন করতেছে আমাদের এই সাইটোস্কেলিটন গুলো। সো এগুলোর এই অ্যাসেম্বলি ডিসঅ্যাসেম্বলিটা হওয়া, অনেক দ্রুত হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। তো এতটা দ্রুত কিভাবে হয় এই জিনিসগুলো আমরা এখন ডিটেলসে দেখবো। তা দেখার আগে একটু প্রোটোফিলামেন্টটা কি এটা জেনে নিই। প্রোটোফিলামেন্ট, the long linear string of subunit joined end to end that associate with one another laterally. Typically, the protofilaments twist around one another and call a helical lattice. মানে প্রোটোফিলামেন্ট কোনটা? সাপোজ একটা সাবইউনিট, 10টা সাবইউনিট একটার সাথে একটা এই যে ইন্ড টু ইন্ড ভাবে অ্যাসোসিয়েটেড হয়েছে, মানে একটার পর একটা একটার পর একটা, দ্যাট মিন্স একটা লম্বা লাইনের মতো তৈরি করছে। এটাকে আমি বলবো প্রোটোফিলামেন্ট। এবং যখন এই প্রোটোফিলামেন্ট গুলো একটা আরেকটার সাথে টুইস্টিং হবে, সাপোজ ডিএনএ দুইটা স্ট্যান্ডের মতো একটা টুইস্টিং হবে, তখন তাদেরকে আমরা বলবো হেলিক্যাল ল্যাটিস। যে কথাটা এখানে বলে আসছি আমি, যে হেলিক্যাল অ্যাসেম্বলি তৈরি করবে, ঠিক আছে? হেলিক্যাল অ্যাসেম্বলি তৈরি করার আগে তাদেরকে প্রোটোফিলামেন্ট প্রোডিউস করতে হয়। দেন প্রোটোফিলামেন্টস গুলো এরকম হেলিক্যাল ভাবে, স্পাইরাল ভাবে একজন আরেকজনের সাথে টুইস্ট করে হেলিক্যাল ল্যাটিস প্রোডিউস করে। দ্য ফিলামেন্ট এন্ডস আর ডাইনামিক স্ট্রাকচার। দ্য ডাইনামিক কথাটা মানে কি জানো? ডাইনামিক বলতে কি বোঝায়? গতিশীল। গতিশীল। দ্যাট মিন্স কি, সে অলওয়েজ চেঞ্জ হচ্ছে। The filaments ends are dynamic structure. গতিশীল স্ট্রাকচার বলতে কি বোঝায়? সে কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে। ফিলামেন্টের এন্ডটা, এই যে প্রোটোফিলামেন্টের এন্ডের কথা বলা হচ্ছে কেন? কজ ওই যে বারবার অ্যাসেম্বলি ডিসঅ্যাসেম্বলি হচ্ছে। আর অ্যাসেম্বলি ডিসঅ্যাসেম্বলি কোথায় হবে? এন্ডস এর মধ্যেই তো হবে। যদি আমার অ্যাসেম্বলি হতে হয়, একটা ফিলামেন্টকে বড় করতে হয়, দ্যাট মিন্স কি, তার এন্ডের মধ্যে এসে সাব ইউনিট গুলো আবার জোড়া লাগবে, তখন একটা লম্বা ফিলামেন্ট হবে। যদি আমার এই লম্বা ফিলামেন্টটাকে ছোট করতে হয়, কি হবে? এন্ড থেকে এগুলো খুলে যেতে হবে। সো অ্যাকচুয়ালি চেঞ্জটা কোথায় হচ্ছে? ফিলামেন্টের এন্ডের মধ্যে না, শেষ প্রান্তে, রাইট? জি ম্যাম। এজন্যই বলা হচ্ছে ফিলামেন্ট এন্ডস আর ডাইনামিক স্ট্রাকচারস। ওয়েল, এখন আসো অ্যাক্টিন ফিলামেন্ট সম্পর্কে একটু কিছু জানি ইন ডিটেলস। ওর স্ট্রাকচার সম্পর্কে, ওর মধ্যে কি কি আছে, ও কোথায় যায়, কি করে, এগুলা। Composed of two chains of globular subunit বা জি অ্যাক্টিন coiled each other to form a filamentous protein. এটাকে বলা হয় এফ অ্যাক্টিন। দ্যাট মিন্স পুরো অ্যাক্টিন ফিলামেন্টটাকে, মানে যখন ফিলামেন্টাস থাকবে এটাকে আমরা বলবো এফ অ্যাক্টিন, কজ ফিলামেন্টাস অ্যাক্টিন। আর যখন সাবইউনিট আকারে থাকতেছে, এই যে ছোট ছোট সাবইউনিট গুলো গোল গোল রেড কালার বলের মতো যেগুলো দেখতেছে, এগুলোকে বলবো জি অ্যাক্টিন বা গ্লোবিউলার সাবইউনিট অ্যাক্টিন। বুঝেছো? এর জন্য জি অ্যাক্টিন আর এফ অ্যাক্টিন বলা আছে। এগুলো কিন্তু কোনো টাইপস না, জাস্ট দুইটা দুই রকমের স্টেজ বলতে পারো, বা দুইটা দুই রকমের শেপ বলতে পারো অ্যাক্টিনের। ওকে, দ্য থিনেস্ট ক্লাস অফ ফাইবার, বিকজ প্রথমে আমি দেখায় আসছি ওদের ডায়ামিটার কি বাকি দুইটা থেকে সবচেয়ে ছোট ছিল না? 7 থেকে 8 বলেছিলাম, দেখো এখানে আবার লেখা 6। সো এটা হলো ভ্যারি করে এক এক জায়গায়, মানে তোমার নেটের এক এক জায়গায় ইনফরমেশন এক এক রকম করে দেওয়া আছে। কোনোটা এক্সাক্ট ইনফরমেশন না, এরকম অ্যারাউন্ড 6, 7, 8 এরকম হয়। বাট তিনটা ফিলামেন্টের মধ্যে সবচেয়ে চিকন ওরাই অ্যাক্টিন ফিলামেন্ট। has positive or বারবার বা নেগেটিভ অর পয়েন্টেড ইন্ডস, মানে পজিটিভ ইন থাকবে, নেগেটিভ ইন থাকবে। এটাকে বলা হচ্ছে প্লাস ইন, আর এটাকে বলা হচ্ছে মাইনাস ইন। দ্যাট মিন্স এটা হলো পজিটিভ ইন, এটা হলো নেগেটিভ ইন। হ্যাজ স্ট্রাকচারাল পোলারিটি, যেহেতু পজিটিভ আর নেগেটিভ আছে, দ্যাটস ওয়াই হলো স্ট্রাকচারাল পোলারিটি আছে। অ্যাসোসিয়েটেড উইথ এ লার্জ নাম্বার অফ অ্যাক্টিন বাইন্ডিং প্রোটিনস, ভ্যারাইটি অফ অর্গানাইজেশনস এন্ড ফাংশন। এই যে দেখো, যেহেতু অ্যাক্টিনের কাজগুলো অনেক 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 ভেরি ভেরি আই মিন ভেরিয়াস টাইপের কাজ তারা করে থাকে, তাদের কাজের মধ্যে অনেক ভ্যারিয়েশন আছে। সো যেহেতু একটা জিনিসই যখন অনেক কাজ করতে যাবে, তার মানে কি, তার অনেক অনেক টাইপের রূপ নিতে হবে। বিকজ সাপোজ নিজের দিকেই দেখো, তুমি যখন হাঁটবা তোমার পাটা কি থাকবে? লম্বা হবে, একটা আরেকটার সামনাসামনি নড়াচড়া করে করে হাঁটলা। যা সাপোজ তুমি এখন যখন প্রেয়ারে যাবা, আই মিন যখন তুমি নামাজ পড়বা বা বসবা, তখন কি হবে? তুমি পা ভেঙে বসবা, একই কিন্তু পা, বাট এক একটা কি এক এক রকম করে, এক এক কাজের জন্য তুমি এটা কি এক এক ভাবে ইউজ করতেছো না, রাইট? বা আর ইজি ওয়েতে কিভাবে বোঝানো যায়? আচ্ছা, আমি কিছু পাচ্ছি না ইজি ওয়ে।
আর এক্সাম্পল এটার কথাই বলি, সাপোজ অ্যাক্টিন ফিলামেন্ট যখন তোমাকে শক্তি প্রদান করতে যাবে, সাপোজ সে অনেক রিজিডিটি একটা প্রদান করতে যাবে, তখন কি তার সে অনেক ভালো করে অনেক 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 টুইস্ট হবে। এই যে এই ফিলামেন্টটা দেখতেছো না, এতটুকুই তো একটা টুইস্ট, বাট চাইলে সে আরো বেশি টুইস্টিং করে এতটুকু এতটুকু করে একটা টুইস্ট করতে পারে। তো এই টুইস্টিং মানে বেশি বেশি টুইস্টিং করার জন্য কিছু প্রোটিনস আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে অনেক রিল্যাক্স থাকতে হয়। সে তোমাকে এখন রিজিডিটি শো করবে না, সে অনেক রিল্যাক্স থাকবে। সো তখন কি তার এই টুইস্টিংটা আরো চাইলে বড় হতে পারে। দ্যাট মিন্স কি এই টুইস্টিংটাকে রিল্যাক্স করার জন্য কিছু কিছু আবার প্রোটিনস আছে। সো এক একটা কাজের জন্য সে যখন এক একটা শেপ নিতে চায় বা এক একটা ফাংশনের জন্য যখন তার কিছু ইজিয়েস্ট করার জন্য মানে ওই কাজটাকে ইজিয়ার করার জন্য বিভিন্ন টাইপের প্রোটিনস আছে, এগুলোকে বলা হয় অ্যাক্টিন বাইন্ডিং প্রোটিন। ডিপেন্ডিং অন দ্য শেপ এন্ড ডিপেন্ডিং অন দ্য ফাংশন হুইচ ইট ইজ ডুইং, তখন হলো এক এক টাইপের প্রোটিন এসে তাদেরকে হেল্প করে। এগুলোকে আমরা অ্যাক্টিন বাইন্ডিং প্রোটিন বলবো। এই জন্যই বলতেছে যে অ্যাসোসিয়েটেড উইথ এ লার্জ নাম্বার অফ অ্যাক্টিন বাইন্ডিং প্রোটিন। কিসের উপরে ডিপেন্ড করে? ভ্যারাইটি অফ দ্য অর্গানাইজেশন এন্ড ফাংশন ডিপেন্ডিং অন ইটস আইসোলেটেড পয়েন্ট। আইসোলেটিক পয়েন্টের উপরে ডিপেন্ড করে ওদের যে সাব ইউনিট গুলো আছে এগুলাকে হলো ভাগ করা হয়েছে কিভাবে। একটা হলো আলফা অ্যাক্টিন। আলফা অ্যাক্টিন কোথায় থাকে? মাসেল সেলে। মাসেল সেলের যে অ্যাক্টিন ফিলামেন্টস গুলো আছে সেখানে আমরা আলফা অ্যাক্টিন পাবো। আরেকটা কি আছে আবার বিটা অ্যাক্টিন এবং গামা অ্যাক্টিন। এগুলোকে কোথায় পাওয়া যাবে? নন মাসেল সেলে পাওয়া যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ম্যাম, বলো। আমরা যে একটু আগে পড়ে আসলাম যে তিনটা ফিলামেন্টসই ওই সাব ইউনিট গুলো এক জায়গায় হয়ে হয়ে হেলিক্যাল স্ট্রাকচার তৈরি করবে। তো এই যে এফ অ্যাক্টিন, যেটা কমপ্লিট এফ অ্যাক্টিন, এটা কি ওই সাব ইউনিট গুলো যুক্ত হয়ে মানে কি হেলিক্যাল স্ট্রাকচারটা তৈরি করছে এরকম? আর এই যে জি অ্যাক্টিন যেটা, সেটা আমরা একটা সাব ইউনিটকে ধরবো, মানে ওটাও একটা ইন্ডিভিজুয়াল অ্যাক্টিন ফিলামেন্টস, কিন্তু ওটা না 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 না, ওটা ফিলামেন্ট না, ওটা অ্যাক্টিন প্রোটিন। এই যে জি অ্যাক্টিন যেটা, এটা কি প্রোটিন? হ্যাঁ, এটা প্রোটিন, মানে সাব ইউনিটটাকে সংক্ষেপে জি অ্যাক্টিন বলা হয়। অ্যাক্টিনের সাব ইউনিটটাকে সংক্ষেপে জি অ্যাক্টিন বলা হয়, একটা নাম জাস্ট। আর পুরো ফিলামেন্টাস যে প্রোটিন অ্যাক্টিন ফিলামেন্টটা আছে এটাকে সংক্ষেপে এফ অ্যাক্টিন বলা হয়। মানে ম্যাম, এই যে যখন ছোট ছোট সাব ইউনিট গুলো থাকবে সেটা একটা ফিলামেন্টস না, যখন সাব ইউনিট গুলো এক জায়গায় যুক্ত হয়ে হেলিক্যাল স্ট্রাকচার তৈরি করবে তখন সেটা একটা ফিলামেন্ট। ফিলামেন্ট, হ্যাঁ, অবভিয়াসলি। এই যে ছোট রেড কালার গুলো দেখতেছো না, ম্যাম, এইগুলো হলো একটা অ্যাক্টিন প্রোটিন। দ্যাট মিন্স একটা অ্যাক্টিন সাব ইউনিট, এটাকে আমরা বলবো জি অ্যাক্টিন। আর এই পুরাটা দেখতেছো না টুইস্ট করা যে হেলিক্যাল স্ট্রাকচারটা আছে, এটাকে আমরা বলবো এফ অ্যাক্টিন। ম্যাম মাঝে আমি যদি কোশ্চেন করি মাঝে মাঝে ওইখানে অ্যাক্টিন সাব ইউনিট না বলে আমি জি অ্যাক্টিন বলতে পারি, তোমরা যাতে তালগোল না পাকায় ফেলো, এজন্য এই জিনিসগুলো আমি একটু বলছি, না বললেও এটা কিছুই না, বুঝেছো? ম্যাম, এই যে ইন্ডিভিজুয়াল একটা অ্যাক্টিন ফিলামেন্টস, এটাও কি আবার অনেকগুলো একসাথে যুক্ত হতে পারে? অবভিয়াসলি অনেকগুলো একসাথে যুক্ত হতে পারে। এটার এদিক দিয়ে আরেকটা ব্রাঞ্চ হতে পারে, এদিক দিয়ে আরেকটা রাস্তা যেতে পারে, এরকম টাইপ, বুঝেছো? জি ম্যাম। নেটওয়ার্ক বললাম না, নেটের মতো ছড়ায় থাকবে। জি ম্যাম। হুম। ওকে, কোথায় ছিলাম? ও, সাব ইউনিট গুলো বলতেছিলাম, আলফা বিটা গামা। ঠিক আছে, আলফা অ্যাক্টিন কোথায় থাকে? নন মাসেলে পাওয়া যায়। বিটা আর গামা কোথায় থাকে? সরি, আলফাটা মাসেলে পাওয়া যায়, বিটা আর গামা নন মাসেলে পাওয়া যায়। এখন আসলে ইন্টারমিডিয়েট ফিলামেন্টটা দেখি। Structure of intermediate filaments rope-like with many long strands twisted together. এই যে ব্লু কালার গুলো দেখতেছো, একটা সেল, এটা কিন্তু একটা সেল। সেলের মধ্যে এই যে ব্লু ব্লু কেমন নেটওয়ার্কের মতো হ্যান ত্যান জালিকার মতো ছড়ায় আছে, এগুলো হলো আমার ইন্টারমিডিয়েট ফিলামেন্টস। সো যদি আমি একটাকে দেখি মানে জাস্ট একটা সুতা, এটা তো সুতার মতো না, এই সুতাটাকে যদি আমি বড় করে দেখি তাহলে এরকম হবে। একটা সুতার মধ্যে দেখছো কতগুলো প্রোটোফিলামেন্ট এরকম লম্বা লম্বা, খেয়াল করছো? জি জি ম্যাম। ম্যাম। এরকম 8টা থাকবে, 8টা না জানি 16টা, ওকে সামনে আসে, আমি ভুলে গেছি 8টা না 16টা। এরকম 8টা বা 16টা একসাথে হয়ে একটা গোল সিলিন একটা রোপের মতো প্রডিউস করবে। একটা না, এরকম চিকন একটা দড়ি না, মানে ওই যে সবচেয়ে বেটার এক্সাম্পল হলো যখন এই যে পাটের সুতা দিয়ে দড়ি বানায় তখন কি হয়, অনেকগুলো চিকন চিকন সুতাকে আগে কি করে এরকম হাতের মধ্যে নিয়ে পেঁচায় না, তখন কি সেটা দড়ি বুঝতে আকার, পারছি ম্যাম। এরকম এরকম হলো এই ইন্টারমিডিয়েট ফিলামেন্টস গুলো। The subunit are elongated, fibrous and proteins. দেখো সাবইউনিট গুলো কি কি বলতেছে, elongated এবং fibrous protein। সাবইউনিট কোনগুলো অ্যাকচুয়ালি? সাবইউনিট হলো এই যে এটা এতটুকটা,
বুঝতে পেরেছো? দেখো একটা সাব ইউনিট জি একটা ম্যাম। একটা ফার্স্টে কতগুলো সাব ইউনিট মিলে একটা প্রোটোফিলামেন্ট হয়েছে, দেন অনেকগুলো প্রোটোফিলামেন্ট একসাথে হয়ে একটা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট প্রডিউস করছে। তো ইন্টারমিডিয়েট ইন সাইজ 8 to 12 ন্যানোমিটার, দ্যাট মিন্স ওদের যে মাঝখানে ডায়ামিটারটা আছে সেটাকে আমরা বলবো 8 থেকে 12 ন্যানোমিটার, অ্যাক্টিনের থেকে একটু মোটা। ফর্ম এ নেটওয়ার্ক নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াসকে সারাউন্ড করে এবং পুরোটা সাইটোপ্লাজম জুড়ে ওরা হলো একটা নেটওয়ার্ক ফর্ম করে। এই যে চিত্র যেটা দেওয়া আছে, কি করতেছে মাথা ঘুরে। এই যে এটা অ্যাকচুয়ালি হলো এই যে পুরাটা সেল জুড়ে জুড়েই তো আছে, তাই না? ওকে, এখন হলো পলিমারাইজেশনটা পড়বো। পলিমারাইজেশন কোনটা? এই যে ছোট যে সাব ইউনিটটা বললাম, এই ছোট একটা সাব ইউনিট থেকে এরকম একটা লম্বা এরকম টাইপ ফিলামেন্টাস কিভাবে নেটওয়ার্ক হচ্ছে সেই পলিমারাইজেশনটা আমরা পড়বো। পলিমারাইজেশনটা পড়ার আগে ছোট যে সাব ইউনিটটা আছে তার পরিচিতি আগে দিই। মানে এই ছোটটা, এই যে এই ছোটটা, বুঝেছো? এটার মধ্যে কি কি আছে সেই জিনিসগুলো আমরা জানবো। এটা হলো এটা একটা সাব ইউনিট। দেখো এটার মধ্যে কি কি জিনিস আছে? তিনটা জিনিস আছে। একটা কি আছে? এন টার্মিনাল, যেদিকে একটা অ্যামিনো গ্রুপ থাকবে, এটা দেখছো একটা গ্লোবিউলার হেড। সো এটার মধ্যে কি বলতেছে আমরা? এন টার্মিনাল গ্লোবিউলার হেড। কোথায় লেখা আছে? এখানে লেখা আছে, দেখছো? এন টার্মিনাল গ্লোবিউলার হেড। তারপরে এটার নাম কি? সি টার্মিনাল গ্লোবিউলার হেড। এবং মাঝখানের যে রিজিয়নটা আছে, ওকে, এটা কি লেখা আছে? আলফা হেলিকাল রিজন ইন মনোমার। এটা হলো সেন্ট্রাল ইলংগেটেড রড ডোমেইন। তো এটাকে আমরা কি বলতেছি? রড ডোমেইন। মনে থাকবে? জি ম্যাম, মনে থাকবে। তিনটা জিনিস কি কি? একটা এন টার্মিনাল গ্লোবিউলার হেড, দেন আসতেছে আমাদের রড ডোমেইন বা সেন্ট্রাল ইলংগেটেড রড ডোমেইন, দেন লাস্ট অফ অল কি আসতেছে? সি সি টার্মিনাল টার্মিনাল। গ্লোবিউলার টেল। ওকে, দেখো একটা কিন্তু হেড, এটা কিন্তু হেড, আর এটা কিন্তু টেল। ওকে, জি ম্যাম। ঠিক আছে। এখন আসো পলিমারাইজেশন। ফার্স্টে কি হবে? দুইটা সাব ইউনিট আসবে। ফার্স্টে তো হজবরল হয়ে ওরকম 16টা 8টা চলে আসছে না, একটার সাথে একটা আসবে তারপর বড় হবে এরকম। ওকে, এই যে দেখো ফার্স্টে একটা সাব ইউনিট ছিল, এখন এখানে দুইটা সাব ইউনিট আসলো। দুইটা সাব ইউনিট এসে কি করলো? তারা হেলিক্সের মতো করে টুইস্ট করলো। বোঝা যাচ্ছে ফিগারটাতে? এখানে যে দুইটা সাব ইউনিট, এটা দেখো সিঙ্গেল, আর এটা দেখলে বোঝা যাচ্ছে না যে টুইস্টিং হয়েছে? জি আরো ম্যাম। কিভাবে বুঝবা? দেখো এখানে একটা এন টার্মিনাল হেড ছিল, এখানে কয়টা এন টার্মিনাল হেড? দুইটা। দুইটা। এখানে দুইটা। সি টার্মিনাল হেড কয়টা? টেল কয়টা? দুইটা। দুইটা। দ্যাট মিন্স কি এই এখানে ইলংগেটেড রড ডোমেইনও আছে দুইটা, টুইস্ট করা। ওকে, সো এটাকে কি বলা হচ্ছে? কয়েলড কয়েল ডাইমার। ডাইমার কেন বলা হচ্ছে বলো তো? দুইটা দুইটা এই জন্য যেহেতু ডাইভার ম্যাম। দুইটা মনোমার এসে টুইস্ট হয়েছে, এটাকে ডাইমার বলতেছি জি আমরা। ম্যাম। ওকে, এখন আসো কি হবে? এরকম দুইটা টাইমার, এরকম দুইটা কয়েলড কয়েল ডাইমার একসাথে অ্যাটাচমেন্ট হবে। কিভাবে অ্যাটাচমেন্ট হবে? হেড টু টেল ইন্টারেকশনের মাঝখানে অ্যাটাচমেন্ট হবে। ওদের হলো দেখো এখানে এই যে দুইটা NH2 গ্রুপ আছে না, এখানে দুইটা CH2 গ্রুপ আছে। সাপোজ এরকম আরেকটা ডাইমারের এই টেলটা এখানে এসে আঠার মতো লেগে যাবে। কিসের মতো আঠা? Because এদের কি একটা পজিটিভ আছে আর এদের কি নেগেটিভ আছে, এই দুটার মাঝখানে কি অ্যাট্রাকশন আছে না? জি ম্যাম। এখানেও পজিটিভ আছে, এখানেও নেগেটিভ আছে। এই যে দুইটার মাঝখানে অ্যাট্রাকশনের কারণে এরা হলো এরকম করে স্ট্যাগার্ডলি অ্যাটাচড হবে। সো সাপোজ এটার মধ্যেও তো হবে, এটাও কি নেগেটিভ, এটা পজিটিভ, নেগেটিভ পজিটিভ, এদের মাঝখানেও তো কি অ্যাট্রাকশন আছে। বাট সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা কি জানো? এই যে যে এখানে একটা ডিসটেন্স দেখতেছো না এই দুইটার মাঝখানে, এবং এই যে ডিসটেন্স দেখতেছো, দুইটা সেম। সাপোজ 2 ন্যানোমিটার, ঠিক আছে? এরকম করে কিন্তু আরো হাজার হাজার ডাইমার অন্য অন্য হাজার হাজার ডাইমারের সাথে স্ট্যাগার্ডলি অ্যাটাচড হবে, এবং প্রতিটার ক্ষেত্রেই এই 2 ন্যানোমিটার ডিসটেন্সটা মেইনটেইন হবে। এটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। হয়তো ওদের অ্যাট্রাকশনের কারণেই, সব ক্ষেত্রেই তো সেম, এখানে দুইটা প্লাস এন্ড এখানে দুইটা মাইনাস এন্ড, ওদের মাঝখানে অ্যাট্রাকশনের কারণে যে ডিসটেন্সটা আসতেছে বা যতটুকু তারা ক্লোজ হতে পারতেছে, হয়তো এই যে 2 ন্যানোমিটার জিনিসটা মেইনটেইন থাকে। অবভিয়াসলি এটা 2 ন্যানোমিটার নাম জাস্ট তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে বলছি, যে ডিসটেন্সটাই থাকে এটা সবার ক্ষেত্রে সেম। এবং এই যে চারটা জিনিস এখানে এখন কয়টা ডাইমার দুইটা আসছে, কয়টা সাব ইউনিট আছে? চারটা সাব ইউনিট টোটাল, ইন টোটাল চারটা সাব ইউনিট আছে, রাইট? জি ম্যাম। ওকে, এটাকে আমরা কি বলবো? স্ট্যাগার্ড ট্রেটামার। এটাকে আমরা কি বলতেছি? স্ট্যাগার্ড ট্রেটামার অফ দা টু কয়েল ডাইমার। এখন এই ট্রেটামার গুলো কি হবে? দেখো একটা ট্রেটামারের সাথে আরেকটা ট্রেটামার পাশাপাশি পাশাপাশি অ্যাটাচড হবে। একটা ট্রেটামারের সাথে আরেকটা ট্রেটামার এরকম হলে আর স্ট্যাগার্ড হবে না, মানে আরেকটা হলে কি হইতো? এখানে আসতো, রাইট? এরকম করে এরকম হতো,
এরকম এরকম হতো, এরকম এরকম হবে না, পাশাপাশি এসে অ্যাটাচড হবে। পাশাপাশি অ্যাটাচমেন্ট কিভাবে হচ্ছে আমি দেখাচ্ছি। সাইডে এসে জোড়া লাগবে। সাপোজ যেহেতু ডিসটেন্স সেম, এই জিনিসটা কল্পনা করো, এরকম একটা আরেকটা ডায়মন্ডের এরকম ফার্স্ট পার্টটা এসে এখানে জোড়া লাগলো। সো দ্যাট মিন্স এটা কোর সাথে এটা এটার সাথে। বুঝতে পেরেছো? জি ম্যাম। এই যে দেখো সিমিলার ফিগারটা কি মিলছে? এটা কি ছিল? এই যে আমার টেলটা ছিল, টেলের সাথে এই যে দেখো হেডের জিনিসটা জয়েন্ট হয়েছে। এই যে আমার এই টেলটা ছিল, এই যে এই টেলটা, এটার এই যে হেড, দ্যাট মিন্স এই হেডটা এটার সাথে এরকম আরেকটা টেল আসছে। মিলতেছে কি? বুঝতে পেরেছো পাশাপাশি জি কিভাবে? ম্যাম, বুঝতে পারছি। ওকে, এই জয়েন্টটা ম্যাম একদম শুরুর যেটা সেটা কি ওরকম ডিসটেন্স থেকে যাবে? কোনটা? এটা? এই যে শুরু, হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এটা এরকমই থাকবে। এটা তো একদম ফার্স্ট পয়েন্টটা। একদম লাস্টের যে এটা এই মাথায় যেটা থাকবে এটাও এরকমই থাকবে। যতটুকু লম্বা হওয়া দরকার ততটুকু লম্বা হবে। ইট ডিপেন্ডস করে যে আমার নেটওয়ার্কের পুরোটা সাইটোপ্লাজম জুড়ে নেটওয়ার্ক ক্রিয়েট করার জন্য কতটুকু লম্বা হওয়া লাগবে। ঠিক আছে? কারণ সেল যদি বড় হয়, একটা পিঁপড়ার সেলের কথা চিন্তা করো, একটা হাতির সেলের কথা চিন্তা করো, অবভিয়াসলি এদের তো দুজনের সেলের সাইজ আলাদা, তাই না? তো পিঁপড়ার সেলের যদি এরকম ইন্টারমিডিয়েট ফিলামেন্ট লাগে, সাপোজ এরকম লাগলো, আর হাতির সেলেরটা কি এত বড় লাগবে, রাইট? আমার এই ল্যাপটপে দেখানো যাবে না এতটুকু স্ক্রিনে। বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম, বুঝতে পারছি। তো পলিমারাইজেশন কি বোঝা গেছে? জি ম্যাম। এখনো তো একটা স্টেপ বাকি আছে, কিভাবে বুঝলাম? ম্যাম লাস্টে এই পর্যন্ত বুঝছি ম্যাম, এই পর্যন্ত। ওকে, টেট্রামের পর্যন্ত বুঝছি ম্যাম। ওকে, এই যে এরকম টেট্রামার আসতেছে না, মানে এই টেট্রামারটা পাশাপাশি প্যাকড হচ্ছে। এই যে দেখো টু টেট্রামার প্যাকড টুগেদার। কি টেট্রামার পর্যন্ত বুঝছো? মানে কি যে পাশাপাশি যে অ্যাটাচমেন্ট হয়েছে এটা বুঝো নাই? এই স্টেপ বুঝো নাই? এরকম একটা এটার পাশে এসে এরকম আরেকটা হেড জোড়া লাগতেছে, মানে এরকম একটা টেট্রামারের পাশে এরকম আরেকটা টেট্রামার জোড়া লাগতেছে, তার পাশে আরেকটা টেট্রামার জোড়া লাগতেছে। এই যে দেখো একটা টেট্রামার পাশে আরেকটা টেট্রামার আসছে, বাট তাদের মাঝখানে কোনো ডিসটেন্স মেনটেন করে নাই। তারা এসে একদম এই যে টেলের সাথে হেড, হেডের সাথে টেল, হেড টু টেল ইন্টারেকশন বলে এটাকে। হেড টু টেল ইন্টারেকশনের মতো এসে অ্যাটাচমেন্ট হয়েছে। ঠিক আছে? এরকম করে লম্বা একটা প্রোটোফিলামেন্ট বা লম্বা একটা সরু রোপের মতো তৈরি, রোপ না, লম্বা একটা সরু লাইনের মতো ক্রিয়েট করবে। এরকম অনেকগুলো লাইন একসাথে হয়ে একটা রোপ ক্রিয়েট করবে। এই যে 8 টেট্রামার, ও 8টা ছিল, আমি 16টা আর 8টার মধ্যে কনফিউজ ছিলাম না, 8টা। ঠিক আছে? 8 টেট্রামার টুইস্টেড ইনটু এ রোপ লাইক ফিলামেন্ট। এই যে দেখো গুনে গুনে দেখো এরকম 8টা আসবে। 1 2 3 4 5 6 7 8, দেখছো? 8টা এসে এখানে তো মনে হচ্ছে কি অনেক সারিবদ্ধভাবে একটার পর একটা, না, 8টাকে একসাথে নিয়ে ওর দড়ির মতো করে এরকম পেঁচায় ফেলছে, লাইক ওই টুইস্ট করে দিছে। 8টা একসাথে ডিএনএ যেরকম দুইটা স্ট্র্যান্ড হেলিক্সের হওয়ার জন্য কি হয়, স্পাইরাল হয়ে যায়, এরকমই 8টা একসাথে স্পাইরাল হয়ে এরকম একটা তৈরি করছে। দেখো এই যেগুলা, বুঝতে পেরেছো? তাহলে ম্যাম এই যে টু টেট্রামার প্যাক টুগেদার, এই যে যে এই স্ট্রাকচারটা এটা কি প্রোটোফিলামেন্ট? এটা প্রোটোফিলামেন্ট। দেন হচ্ছে যখন টুইস্টিং করে ফেললো রোপ লাইক স্ট্রাকচারে হেলিক্যাল অ্যাসেম্বলি, তখন কি হেলিক্যাল অ্যাসেম্বলি? এটাকে আমরা বলবো রোপ লাইক ফিলামেন্ট, এটাকে আমরা অ্যাকচুয়ালি বলি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ঠিক আছে? সো একটা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আর একটা ইন্টারমিডিয়েট ফিলামেন্টের সাব ইউনিটের মাঝখানে কতগুলো পার্থক্য দেখেছো? কোথায় একটা সাব ইউনিট হওয়ার, কত সিম্পল একটা জিনিস, এটা ফিলামেন্টাস হওয়ার জন্য কত কাহিনী করছে। ফার্স্টে ডায়মার থেকে স্টেগার টেট্রামারের একটা লম্বা লাইন, এরকম 8টা লাইন একসাথে টুইস্ট হয়ে একটা ফিলামেন্ট প্রডিউস হয়েছে। বুঝেছো? সো নট ইজি থিং, বাট বোঝা তো গেছে, রাইট? এখন আমাকে কেউ কোশ্চেন করতে পারতা, ম্যাডাম এইগুলা কি, এই সাদা আর কালো এগুলো কি? গুনে দেখো এখানে না 16টা আছে, এরকম ডিপ কালার আছে 8টা আর হোয়াইট কালার আছে 8টা। এগুলা হলো এই জিনিসগুলো, এই যে এই যে এই হেডগুলো অবভিয়াসলি হোয়াইট, টেলগুলো একটু ডিপ, কজ টেলগুলো কিন্তু বড় হয়। এই যে দেখো টেলটা কি, এই যে এরকম এরকম এই তো দুইটা টেল ডায়মন্ড হওয়ার পরে টেলগুলো আসছে, তাই না? এই ফার্স্টের জিনিসগুলো, এই যে হেড, দুইটা হেড একসাথে, দুইটা টেল একসাথে। ঠিক আছে? এটাকে হলো লাইট দেখানো হয়েছে আর এটা হলো ডিপ দেখানো হয়েছে। যখন 8টা লাইন টুইস্ট হবে তখন কি 16টা মাথা আলাদা আলাদা করে দেখা যাওয়ার কথা, এই যে 16টা জিনিস আলাদা আলাদা করে দেখা যাচ্ছে। বুঝেছো? টেলগুলো হলো ডিপ, মানে একদম
ফিল আর হেড গুলো হলো মাঝখানে হলো করে দেওয়া। এটাই হলো এই 16টা জিনিস। আগের বেচে ওরা জিজ্ঞেস করছিল ম্যাডাম আপনি নাকটা বলছেন বাট এখানে 16টা কেন? বুঝা গেছে? জি ম্যাম। ওকে, তো চলো এখন টাইপস দেখি। টাইপস অফ ইন্টারমিডিয়েট ফিলামেন্টস খুবই ইজি, দুইটা টাইপস, একদম ইজি ক্লাসিফিকেশন। একটা সাইটোপ্লাজমিক, একটা নিউক্লিয়ার। নাম দেখে বোঝা যাচ্ছে যেগুলো সাইটোপ্লাজমে থাকবে ওগুলোরে কি বলবো আমরা? সাইটোপ্লাজমিক ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আর যেগুলো নিউক্লিয়াসে থাকবে সেটাকে বলবো নিউক্লিয়ার ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। সাইটোপ্লাজমিকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ক্যারোটিন, একটা হলো ভিমেন্টিন অর ভিমেন্টিন রিলেটেড বা ভিমেন্টিন লাইক যেগুলো আছে সেটা একটা গ্রুপ, আরেকটা হলো নিউরোফিলামেন্টস। নিউরোফিলামেন্টস দেখে কি বোঝা যাচ্ছে? এরা নার্ভ সেলে থাকবে। নিউরো কথাটা বুঝেই তো বোঝা যাচ্ছে নার্ভ সেলে থাকবে। আর ক্যারাটিন শুনে কি মনে হচ্ছে? ইপিথেলিয়াতে থাকবে। ক্যারাটিন কোথায় থাকে? আমাদের হেয়ারে থাকে, নখে থাকে, রাইট? জি ম্যাম। ওকে, এরা থাকবে ইপিথেলিয়াল। ইপিথেলিয়াল মানে কি? একদম আউটার সারফেসে যেগুলা থাকে সেটাতে তো এপিডার্মিস বা ইপিথেলিয়াল সেলের লেয়ারটা থাকে। তো ক্যারাটিন থাকবে আমার এপিথেলিয়ালের সেলের মধ্যে, এজন্য বলা হচ্ছে ইন এপিথেলিয়া। নিউরোফিলামেন্টস থাকবে নার্ভ সেলে। এখন আসো ভিমেন্টিন বা ভিমেন্টিন লাইক, ম্যাডাম এগুলোর নাম তো কখনো শুনি নাই, শোনার কথাও না। তো এগুলো কোথায় থাকবে দেখো? কানেকটিভ টিস্যুস, মাসেল সেল বা নিউরোগ্লিয়াল সেল। কানেকটিভ টিস্যুস মানে কি? আমাদের ব্লাড সেল বা আমাদের লিম্ফ সেল যেগুলো, ওগুলো তো কানেকটিভ টিস্যু, রাইট? তো ওগুলোর মধ্যে যে সাইটো আমার ইন্টারমিডিয়েট ফিলামেন্টস গুলো থাকবে সেগুলো হলো ভিমেন্টিন বা ভিমেন্টিন রিলেটেড বা ভিমেন্টিন লাইক যেগুলো দেখতে, ভিমেন্টিনের মতো যেগুলো দেখতে বা ভিমেন্টিনের সাথে সম্পর্কিত যেগুলা, সেগুলোকে একসাথে একটা গ্রুপে আনা হয়েছে, ভিমেন্টিন বা ভিমেন্টিন রিলেটেড গুলো। এগুলো মাসেল সেলেও থাকবে ভিতরে, দ্যাট মিন্স আমাদের দেহের ভিতরাংশ যতগুলো ইন্টারমিডিয়েট ফিলামেন্টস গুলো আছে সেগুলো হলো এগুলা। মাথার মধ্যে যেগুলো ইন্টারমিডিয়েট ফিলামেন্টস আছে সেটা হলো নিউরোফিলামেন্টস। আর নিউক্লিয়ার লাইনিং কি জিনিস? এটা হলো নিউক্লিয়াসের ভিতরে একটা স্পেসিফিক টাইপের ইন্টারমিডিয়েট ফিলামেন্টস আছে যেটা নিউক্লিয়াসের একটা স্পেসিফিক ফাংশনের জন্য দায়ী, ওইটাকে আমরা বলবো নিউক্লিয়ার ল্যামিন্স। ঠিক আছে? তো নিউক্লিয়ার ল্যামিন্স কিন্তু শুধু নিউক্লিয়েটেড সেলগুলোতেই পাওয়া যাবে। যেসব সেলের লাইক রেড ব্লাড সেল যাদের কোনো নিউক্লিয়াস নাই তাদের মধ্যে কি আর নিউক্লিয়ার ল্যামিন থাকবে? অবভিয়াসলি থাকবে না, নিউক্লিয়াসই নাই, কোথা থেকে থাকবে? এজন্য বলা হচ্ছে অল নিউক্লিয়েটেড সেলের মধ্যে ওদেরকে পাওয়া যায়। বুঝেছো? আর বুঝো নাই আমার কথা? জি ম্যাম, বুঝতে পেরেছি। ওকে, না না, রেসপন্স করো, নাহলে আমি মাঝে মাঝে তো ডিসকানেক্টেড হয়ে যায়, আমি ভাবতেছি তোমরা কি আবার ডিসকানেক্টেড হয়ে গেছো কিনা। অনেক হতাশ লাগে এতগুলো কথার পর যখন দেখি ডিসকানেক্টেড হয়ে গেছে, তখন মনে হয় কি পড়াইলাম আমি এতক্ষণ। কোনো কি কনফিউশন আছে বা কোনো কিছু আছে, কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত যা পড়িয়েছি? ওকে, না ঠিক আছে, চলো এখন আমরা ফাংশন দেখি। ইন্টারমিডিয়েট ফিলামেন্টস এর ফাংশন কি কি? একদম প্রথমেই কিন্তু আমি তোমাদের স্ট্রেসের কথা পড়ে আসছিলাম যে তুমি তোমার হাতকে পাঞ্চ করতেছো, দেখো সেলটা হয়তোবা 1 ইঞ্চি 2 ইঞ্চি বা অল্প হাফ ইঞ্চি নিচের দিকে দেবে যাচ্ছে তোমার মাসেলটা, বাট সে রাপচার হচ্ছে না, রাইট? যদি কেউ না করে থাকো এখনো নিজের একটা আঙ্গুল দিয়ে আরেক হাতের মাসেলের মধ্যে আঙ্গুলটা দিয়ে ইচ্ছা মতো প্রেস করো, দেখো কি হয়, মাসেলটা নিচের দিকে নামবে, তাই না? ছেড়ে দাও, সাথে সাথে কি মাসেল আগের পজিশনে চলে আসছে। দ্যাট মিন্স কি একটা ইলাস্টিক না আমাদের সেলটা, কিছুটা মাসেলটা বা উপরের সেলটা ইলাস্টিকের মতো কাজ করে না কিছুটা হলেও? এত ইজি কেন জিনিসটা? আমি দিলাম নিচে চলে গেল, আবার ছেড়ে দিলাম আগের পজিশনে চলে আসছো। বাট তুমি একটা হার্ড কোনো সারফেস, সাপোজ একটা কাগজ, একটা 2D কাগজ, এটার মধ্যে একটা আঙ্গুল ঢুকাও, এটা কি তোমার সুন্দর মতো বেলুনের মতো নিচে যাবে আবার ছেড়ে দিলে উপরে আসবে, নাকি কাগজ ফুটা করে তুমি ছিঁড়ে যাবে, ফুটা করে তুমি ওই পাশে চলে যাবে, রাইট? কি ম্যাম? তো আমাদের সেলটাও তো শীটের মতো, কাগজের মতো, এরকম হচ্ছে না কেন? কজ এদের মধ্যে ইন্টারমিডিয়েট ফিলামেন্টস আছে। এক কথা অ্যান্সার এটাই, ইন্টারমিডিয়েট ফিলামেন্টস থাকার কারণে তারা তাদের শেপ গুলোকে মেনটেন করতে পারতেছে। এই যে স্ট্রেস দিচ্ছ সেটার প্রতি সে রেজিস্ট্যান্সই শো করতে পারতেছে, দ্যাটস ওয়াই সেলটা রাপচার হচ্ছে না। এটাকেই বলা হচ্ছে স্ট্রেংথ প্রোভাইড করতেছে। সেলস ইনাবল টু উইথস্ট্যান্ড দ্য মেকানিক্যাল স্ট্রেস। স্ট্রেচড, এই যে দেখো, এই যে এটা হলো সেল, সেলের মধ্যে ব্লু কালার গুলো হলো আমার ইন্টারমিডিয়েট ফিলামেন্টস। এখন এটাকে কি বলা হচ্ছে? স্ট্রেচিং এ শীট অফ দ্য সেলস উইথ ইন্টারমিডিয়েট ফিলামেন্টস। যখন তুমি এটাকে স্ট্রেচ করবা, এই যে দেখো, দেখেছো দুই পাশে স্ট্রেচ করেছে, এই পাশে এই পাশে,
ফোর্স মানে কি ইলাস্টিকের মতো টানছি আমি, ঠিক আছে? দুই পাশে টানলে কি হবে, চ্যাপ্টা হয়ে গেছে। শেপ কিন্তু আর আগের শেপে নাই, সে কিন্তু এরকম একটু মোটা মোটা খাটো খাটো হয়ে গেছে, চ্যাপ্টার মতো হয়ে গেছে, বাট সেল ইনট্যাক্ট রয়েছে। দ্যাটস দ্য মেইন পয়েন্ট, সেলস রিমেইন ইনট্যাক্ট এন্ড টুগেদার, রাইট? বাট দেখো এখন এই পাশে দেখো, রাইট সাইডে দেখো, যেখানে আমার কোনো ব্লু কালার ইন্টারমিডিয়েট ফিলামেন্টস নাই, এগুলো আমি এর মতো ইলাস্টিকের মতো টানা শুরু করলাম। এখন বেলুনকে না টেনে আমি কাগজকে টানা শুরু করলাম, কি হবে, একদম টুকরা টুকরা হয়ে যাবে। Stretching a sheet of cell without the intermediate filament, cells rupture. রাপচার হয়ে গেছে, বুঝেছো? ইন্টারমিডিয়েট ফিলামেন্টস এর গুরুত্ব বুঝছো? নাহলে যে ছোটবেলায় যে আমরা আম্মুদের হাতে মার খেয়ে খেয়ে বড় হয়েছে, একটা চটকনা খেলে গাল ফেটে টেটে যেত, রাইট? সো ইন্টারমিডিয়েট ফিলামেন্টস এর মেইন ফাংশন হলো এটা, একদম আটমোস্ট ফাংশন এটাকে বলা হয়, আটমোস্ট হওয়ারই কথা, নাহলে খবরই আছে এক একজনের। এজন্যই বলতেছে দে প্রোভাইড সাপোর্ট ফর দ্য সেল, স্ট্রাকচারাল সাপোর্ট দিচ্ছে, এটা তো একটা স্ট্রাকচারাল সাপোর্ট, রাইট? ওকে, দেখো আরো কি কি আছে। ফর্ম এ ডিফর্মেবল থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার ফ্রেমওয়ার্ক ফর দ্য সেল, একটা ডিফর্মেবল থ্রি ডাইমেনশনাল, ডিফর্মেবল কথাটার মানে কি বলো তো একজন আমাকে? ম্যাম এই যে কিছুক্ষণ আগে বললেন যে ইলাস্টিক টাইপের আবার ফর্মে ফিরে আসে যে স্ট্রাকচারটা, ওইটা কি ডিফর্মেবল? হ্যাঁ, তুমি চাইলে এর আরেক রকম শেপ দিতে পারবে না, তুমি এর যতই বেলুনের মতো এই পাশে বোতা বানাও, ওই পাশে ঘুষি মারো, যাই করো, ছেড়ে দিলে কিন্তু সে তার বেলুন শেপেই চলে আসবে, রাইট? চাইলে তুমি তার শেপ চেঞ্জ করতে পারবে না, সেটাকে বলা হচ্ছে ডিফর্মেবল থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার প্রদান করতেছে বা স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক দিচ্ছে তারা। রিইনফোর্স সেল শেপ এন্ড ফিক্স অর্গানাল লোকেশন, এই যে রিইনফোর্স, এটা একই কথা কিন্তু কিছুটা লিংক। কেন ডিফর্মেবল হচ্ছে, কেন ওরা ডিফর্মেবল একটা ফ্রেমওয়ার্ক দিতে পারতেছে, বিকজ ওরা সেলের শেপটাকে রিইনফোর্স করতেছে, যে শেপটাতে সেল আগে ছিল সেই শেপে ফিরিয়ে নেওয়ার জন্য যে রিইনফোর্সমেন্টটা তারা প্রোভাইড করতেছে, ওই স্ট্রেংথটা এবং ফিক্স অর্গানাল লোকেশন। তুমি যখন সেলটাকে চ্যাপ্টা বানায় দিলা, তার ভিতরের লোকেশনটা গুলো কি, ভিতরের অর্গানাল লোকেশন একটু হলো চেঞ্জ হয়েছে না, বা সেলের লোকেশনটাও কি একটু চেঞ্জ হয়েছে না? ওই যে তুমি তোমার মাসেলকে প্রেস করছো, সে কিন্তু নিচে থেকে নেমে গেছে, তোমার মাসেলের কি লোকেশন একটু হলো চেঞ্জ হয়েছে না? বাট তুমি ছেড়ে দিছো স্ট্রেস, সে আবার আগের জায়গায় চলে আসছে। মানে ফার্স্টে যে বাইরে থেকে স্ট্রেস দেওয়া হলো, তার বিরুদ্ধে ওভার আরেকটা ফোর্স করতেছে আগের অবস্থায় যাওয়ার জন্য। হ্যাঁ, এবং দ্যাট মিন্স কি অর্গানালের লোকেশন গুলোকেও ফিক্স করতেছে, দ্যাটস ওয়াই সে তার আগে শেপে আসতে পারছে। এখন আসো 2 নাম্বার ফাংশনে, মানে মেইন আরেকটা ফাংশন। এই যে প্রথম 3টা ফাংশন বা 4টা ফাংশন কিন্তু একই জিনিস, এই ফিগারটা দিয়ে ডিফাইন করা যায়, রাইট? বাট এখন আসো আরেকটা অন্যরকম ফাংশন, সেটা হলো দ্য নিউক্লিয়ার ইনভেলপ ইজ সাপোর্টেড বাই দ্য মেশওয়ার্ক অফ ইন্টারমিডিয়েট ফিলামেন্টস। আমাদের যে নিউক্লিয়ার ইনভেলপ গুলো আছে, নিউক্লিয়ার ইনভেলপটা কিরকম? একটা নিউক্লিয়াস দেখতে কেমন? ভিতরে হ্যান্ডেল থাকে, এরপর এরকম এরকম, রাইট? এমন না নিউক্লিয়াস দেখতে? এগুলো হলো নিউক্লিয়ার ইনভেলপ। একটার সাথে কি আরেকটার কোনো অ্যাটাচমেন্ট আছে? এটার সাথে এটার এই যে গ্যাপ, এখানে কি কোনো কিছু আছে? নিউক্লিয়ার কোর এর মাধ্যমে আলাদা করা। তো একটা আরেকটার সাথে কিভাবে থাকে? এগুলো তো ভেসে ভেসে চলে যাওয়ার কথা। এই জিনিসটা নিউক্লিয়াসের সাথেও কোনো অ্যাটাচমেন্ট নাই, তার আশেপাশে যে দুইটা নিউক্লিয়াস আলাদা আছে ইনভেলপের যে পার্টস গুলা, তাদের সাথেও তাদের কোনো অ্যাটাচমেন্ট নাই, তারা তো খুলে খুলে এদিকে ওদিকে এদিকে ওদিকে ভেসে যাওয়ার কথা। কেন তারা এই সার্কুলার একটা শেপ মেইনটেইন করতেছে কিভাবে? ইন্টারমিডিয়েট ফিলামেন্টস এর মাধ্যমে। এখন এটার ফাংশন করাচ্ছি, দেখো তো এটাই আসবে, তাই না? জি ম্যাম। এটা যদি আমার নিউক্লিয়াসটা হয়, মানে ক্রোমোজোম গুলো কনডেন্স অবস্থায় থাকে, এটার আশেপাশে ফার্স্টে থাকবে এরকম, দেন এরকম। এটা হলো আমার ইন্টারমিডিয়েট ফিলামেন্টস, বুঝেছো? এই ইন্টারমিডিয়েট ফিলামেন্টস গুলা এটার সাথেও কানেক্টেড, মানে এই ইনভেলপ গুলোর পার্টস কে নিজেদের জায়গায় যে ধরে রাখতেছে, কে ধরে রাখতেছে? এই যে এরা, নিউক্লিয়ার ল্যামিনা, ঠিক আছে? জি ম্যাম। বুঝতে পেরেছো? এই যে আমার কি কনডেন্স ক্রোমোজোম গুলো, কনডেন্স ডিএনএ যদি হয়, বা ক্রোমাটিনস বলতেছে, ওকে, ম্যাম এই নিউক্লিয়ার ল্যামিনাই তো ইন্টারমিডিয়েট ফিলামেন্টস।
নিউক্লিয়ার ল্যামিনেট ইন্টারমিডিয়েট ফিলামেন্টস। তো ইন্টারমিডিয়েট ফিলামেন্টেরই ফাংশনই তো করতেছে, এর জন্য তো নিউক্লিয়ার ল্যামিনার কথা বলতেছি। এই নিউক্লিয়ার ল্যামিনা হলো ওদেরকে ইনভেলপকে নিজেদের জায়গায় ফিক্সড রাখতেছে। এর জন্যই বলতেছে the nuclear envelope is supported by a meshwork of intermediate filaments। ঠিক আছে, যেগুলোর নাম হলো এই যে এই ম্যাম নিউক্লিয়ার ল্যামিনা, দেখো লেখাও আছে নিউক্লিয়ার ল্যামিনা। বলো। এই যে এখানে যে পড়লাম যে মেমব্রেন বাউন্ড অর্গানেলকে সেলের মধ্যে পজিশনে ফিক্সড রাখে মাইক্রোটিবিউলস, এচ লেগে যাচ্ছে। মেমব্রেন বাউন্ড অর্গানেলস, নিউক্লিয়াস। এটাও তো মেমব্রেন বাউন্ড। নিউক্লিয়ার ইনভেলপের কথা বলা হচ্ছে। নিউক্লিয়াসের এটা নিউক্লিয়াসকে তো ফিক্সড করতেছে না, নিউক্লিয়ার এই যে বাইরের ফ্রেমওয়ার্কটাকে ফিক্সড করতেছে, তাই না ম্যাম? এই যে দেখো, এই যদি বলি এই নিউক্লিয়াসটা সেলের এই মাঝখানে কেন, এই কোণার মধ্যে না কেন? এইটা ফিক্সড করতেছে ওইটা এটা কিন্তু। ফিক্স করতেছে মাইক্রোটিউবুল, মাঝখানে আচ্ছা। কেন সে। বাট আমি যেটা বলতেছিলাম যে এই ইনভেলপ গুলো একটার সাথে আরেকটা জোড়া না, এবং ডিএনএ গুলোর সাথেও তাদের কোনো অ্যাটাচমেন্ট নাই। তারা কেন খুলে খুলে পড়ে যাচ্ছে না? তারা কেন নিউক্লিয়াসকে এরকম, লাইক একটা গ্লাসকে তুমি ভেঙে ফেলছো, বাট ওই ভাঙা টুকরা গুলা একটা গ্লাসের শেপ মেনটেন করতেছে। এটা জিনিসটা কতটা ইন্টারেস্টিং এবং কতটা আশ্চর্যজনক না? একটা পার্টস জি। আরেকটার সাথে জোড়া লাগানো নাই, বাট তারা সুন্দর মতো ভাসমান অবস্থায় গ্লাসের শেপ মেনটেন করতেছে। একটু কল্পনা করো তো, তোমার সামনে একটা ভাঙা টুকরার গ্লাস উঠতেছে, কিভাবে পসিবল? এই নিউক্লিয়ার ইনভেলপ গুলো কিভাবে নিউক্লিয়াসকে আলাদা আলাদা হয়েও সুন্দর গোল একটা স্ট্রাকচারের মতো মেনটেন করতেছে, সারাউট করে রাখছে, বিকজ এই মেশওয়ার্কটার কারণে। বুঝা গেছে? জি আর ওই মাইক্রোটিউবুলার এই দুটার মাঝখানে পার্থক্য কি বোঝা গেছে? জি ম্যাম। ওরা কিন্তু ওদের পুরো নিউক্লিয়াসের লোকেশন নিয়ে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথা হলো এই নিউক্লিয়াসের চারপাশে যেন আমি ওদেরকে ধরে রাখতে পারি। বুঝেছো? জি ম্যাম। ওকে, এখন আসো মাইক্রোটিউবুলস। আচ্ছা, আমি ভুলে গেছি এই স্লাইডটা টোটাল স্লাইড নাম্বার কত? ওরে আল্লাহ রে, 65। এটা অনেক বড় চ্যাপ্টার। আচ্ছা, আমি যে এত পড়ায় যাচ্ছি, মাথায় কি ঢুকতেছে সব? জি ম্যাম। আই মিন প্রেসার করতেছে না তো? কজ এত কষ্ট করা পড়ায় যদি না বুঝো, পরের যখন মেকানিজম পড়াবো তখন তো আমি শেষ। আমাদের ক্লাস কয়টা পর্যন্ত রায়হান? ম্যাম ক্লাস হলো 11টা পর্যন্ত, 11টা 20 আরেকটা ক্লাস। তাহলে তো মনে হয় 11টা 10 পর্যন্ত ক্লাস, তাই না? 20 ক্লাস হলো, মাঝখানে 10 মিনিট গ্যাপ থাকে। 9টা 40-এ শুরু করেছি, হ্যাঁ 11টা 10 পর্যন্ত ক্লাস। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটু পড়াই না? এই যে এই পর্যন্ত পড়াই, এটা পর্যন্ত পড়াবো। এই পলিমারাইজেশন থেকে কালকে পড়াবো, কালকে না, নেক্সট উইকে। ঠিক আছে, মাইক্রোটিউবুলটা শেষ করে দিই। ঠিক আছে ম্যাম, যদি আমাদের হলো হয় মানে প্রয়োজন হয়, আমরা কি অন্যদিন আপনি যদি সুযোগ পান তাহলে মানে যদি শেষ করার ওটা তো টাইম যদি কম, অবভিয়াসলি জি ম্যাম, যদি ওইটা দরকার আপনি হয়, যেভাবে ভালো মনে করেন আর কি। হ্যাঁ যদি দরকার হয় আমি তোমাদের এক্সট্রা ক্লাস নিব, জি ম্যাম, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। বাট আমরা দেখি আগে আমাদের যে ডিফাইন্ড পিরিয়ড আছে সেটার মধ্যে আমরা শেষ করতে পারি কিনা, এটা একটু আমরা করি। কজ আমি যদি তোমাদের এক্সট্রা ক্লাস নিয়ে শেষ করাতে চাই, তোমাদের শুধু আমি না, সবাই প্রেশার দিবে এবার, বুঝেছো? কেউরই ক্লাসের টাইম নেই। আর তোমাদের তো রেগুলার বেচও নাই, রেগুলার বেচ থাকলে আমি সবগুলো ধরে না রেগুলার সাথেও ক্লাস করাইতাম। ঠিক আছে, ম্যাম যদি কেউ রেগুলার করতে চায়, মানে যদি একটা ব্যাচ ওয়াইজ এরকম হয়, সেটা কি পসিবল রেগুলার ক্লাস নেওয়া? তোমাদের যেহেতু রেগুলার বেচ নাই, তো ওই শিডিউল তো আমি অলরেডি দিয়ে দিছি। আচ্ছা, কেউ রেগুলার ক্লাস করতে চাও? যদি লোকজন থাকতো আমি করতাম, সেটা কথা বলে দেখবো না ম্যাম, যদি এরকম থাকে বেশ ম্যাম কয়েকজন। আমাদের তো শিলা আর নিদা, ফাল্গুনি আর ফারহান, এরা 4জন, আর মনে হয় সাথে আরো 1-2 জন ছিল। এই ছিল আমাদের রেগুলার ব্যাচ প্রথম থেকে। ও আর ব্যাচ সবাই আমরা ফ্রাইডে করছি। আচ্ছা, আমরা না হলে এখন ট্রাই করি, যদি দেখি যে আমার এক্সট্রা ক্লাস দরকার হচ্ছে তোমাদের সুবিধার্থে, আমি তো অবভিয়াসলি এক্সট্রা ক্লাস নিব। আমি জি ম্যাম। এক্সট্রা ক্লাস নেওয়াতে অনেক মাহির, তোমরা তো জানোই। জি ম্যাম। যদি দেখি যে প্রয়োজন হয় আমি অবভিয়াসলি নেব, এটা তোমাদের টেনশন করা লাগবে না। আচ্ছা। তো চলো এখন আমরা মাইক্রোটিউবুলে কনসেন্ট্রেশন দিই।
Microtubules are formed from protein subunit of tubulin. আমরা আগেই বলছি যে টিউবুলিন প্রোটিন গুলো দিয়ে হলো মাইক্রোটিউবুল গঠিত। দ্যাট মিন্স টিউবুলিন সাবইউনিট গুলো দিয়ে। The tubulin subunit is itself a heterodimer formed from two closely related globular proteins called A tubulin, that means alpha tubulin, and beta tubulin বা B tubulin, tightly bound together by non-covalent bonds. That means এই যে টিউবুলিন সাবইউনিটটার কথা বলা হচ্ছে, এই সাবইউনিটটা ইটসেলফ একটা হেটেরোডাইমার। এখানে বলা হচ্ছে হেটেরোডাইমার। হেটেরো কথাটা মানে কি জানো? মানে ভিন্ন ধরনের দুইটা ভিন্ন টিউবুলিন। ধরনের। দ্যাট মিন্স সাপোজ একটা ডাইমার, একটা মনোমার, এই যে আরেকটা মনোমার। একটা হলো এরকম, আরেকটা হলো এরকম। ঠিক আছে? দুইটা যদি সাপোজ এরকম এরকম হতো সেম হইতো, রাইট? বা দুইটা এরকম হলে সেম হইতো। বাট এখন হলো একটা আরেকটার থেকে ডিফারেন্ট। এটাকে বলা হচ্ছে হেটেরোডাইমার। একটা হলো আলফা, আরেকটা হলো বিটা। ঠিক আছে? বোঝা গেছে? জি ম্যাম। ওকে, সো এই যে এই হেটেরোডাইমার গুলো যে তাদের মধ্যে যে ছোট ছোট আলফা আর বিটা আছে ওগুলো হলো আবার বিভিন্ন টাইপের গ্লোবিউলার প্রোটিন। এই যে এজন্য বলা হচ্ছে টু ক্লোজলি রিলেটেড গ্লোবিউলার প্রোটিন। টু ক্লোজলি রিলেটেড মানে একটা আরেকটার সাথে কিছুটা সিমিলার বাট নট সেম। ওকে, টাইটলি বাউন্ড টুগেদার বাই নন কোভ্যালেন্ট বন্ড। দেখো হেটেরোডাইমার গুলো নন কোভ্যালেন্ট বন্ড, মানে আলফার সাথে আলফা আর বিটা যে একটার সাথে আরেকটা বন্ড তৈরি করেছে সেটাও কোনো বন্ড নাই, নন কোভ্যালেন্ট বন্ড দিয়ে গঠিত। Well, a microtubule is a stiff, hollow cylindrical structure built from 13 parallel protofilaments, each composed of alternating alpha tubulin and beta tubulin molecules. That means ফার্স্ট কি তৈরি করতে হবে? প্রোটোফিলামেন্ট। 13টা প্রোটোফিলামেন্ট গুলো কে তৈরি করবে? আলফা আর বিটা। একটা আলফা, একটা বিটা, একটা আলফা, একটা বিটা, একটা আলফা, একটা বিটা, এরকম করে একটা বড় প্রোটোফিলামেন্ট তৈরি করবে। ঠিক আছে? এরকম 13টা প্রোটোফিলামেন্ট মিলে একটা সিলিন্ডার প্রডিউস করবে। বোঝা গেছে? জি এই ম্যাম। সিলিন্ডারটাকে আমরা বলবো মাইক্রোটিউবুল। এখানে এরকম 13টা লাইন থাকবে, এরকম 13টা মিলে একটা প্রডিউস করবে। যে সিলিন্ডারটা সেটাকে আমরা বলবো ও হলো সিলিন্ড্রিকাল। মানে কি? সিলিন্ডারের মাঝখানে যে পোর্শনটা সেটা ফাঁকা থাকবে। ঠিক আছে? এজন্য বলা হচ্ছে হলো সিলিন্ডার। এই যে হলো সিলিন্ড্রিকাল স্ট্রাকচার, এটাকে আমরা বলবো মাইক্রোটিউবুলস। আর সো একটু কি ডিফারেন্সটা বুঝছো? কই আমার আলফা আর বিটা সাব ইউনিট, এই যে কই ছোট ছোট সাব ইউনিট, কই আর আমার মাইক্রোটিউবুল? কোথায় এরকম এতগুলো মিলে একটা প্রোটোফিলামেন্ট, আবার এরকম 13টা প্রোটোফিলামেন্ট মিলে একটা সিলিন্ডার। সো মাইক্রোটিউবুল আর টিউবুলিন সাব ইউনিটের মাঝখানে পার্থক্যটা বোঝায়, মানে মাথায় রাখবা সবসময়। যখন টিউবুলিন সাব ইউনিট বলবো তখন কি ইমাজিন করবা? এই ছোট ছোট সাব ইউনিট। যখন আমি মাইক্রোটিউবুল বলবো তখন তোমরা এই সিলিন্ডার ইমাজিন করবা। সো ওই যে যেটা দেখায় আসছিলাম ইন্টারমিডিয়েট ফিলামেন্টস এর কই একটা ছোট সাব ইউনিট আর কই আমার সেই লম্বা রোপ লাইক স্ট্রাকচার। সো আরেকটু ক্লিয়ারলি দেখো, এখানে সুন্দর করে দেওয়া আছে। এই যে এটা হলো আমার টিউবুলিন সাব ইউনিট। টিউবুলিন সাব ইউনিটের মধ্যে আবার দুইটা পোর্শন কি? এই যে এটা হলো আমার আলফা লেমন কালারটা, আর ডার্ক গ্রিন কালার যেটা দেখতেছো সেটা হলো বিটা। ওকে, এই যে দেখো আলফা এটা হলো আমার প্রোটোফিলামেন্ট। আলফা বিটা আলফা বিটা আলফা বিটা এরকম এরকম কত লম্বা একটা প্রোটোফিলামেন্ট প্রডিউস করছে। এরকম 13টা প্রোটোফিলামেন্ট এই যে পাশাপাশি সিলিন্ডারের মতো যে হবে তাই এরকম শেপ দেওয়া, জাস্ট বোঝানোর জন্য। এই যে এটা হলো আমার অ্যাকচুয়ালি মাইক্রোটিউবুলস। মাঝখানের এই পোর্শনটা দেখো, এই যে ফাঁকা পোর্শন গোল পোর্শনটা এটা হলো আমার লুমেন বলা হয় এটাকে। এই যে এদিকেও মেনটেন করা হয়েছে লুমেনটা, এই যে লুমেন, এই যে এটা অ্যাকচুয়ালি এটা হলো পাইপের আমার মতো না ম্যাম? পাইপের মতো। এটা হলো কি? হলো, মানে এটা কি? ফাঁকা। আমি তোমাদেরকে বারবার বলছি না যে মাইক্রোটিউবুলস ট্রান্সপোর্টের জন্য ডিরেকশন দেয়? এই যে তাদের মাঝখানে পাইপের মাঝখানে যে ফাঁকা পোর্শনটা আছে না, এটাই হলো অ্যাকচুয়ালি রুট হিসাবে ব্যবহৃত হয়। বুঝছো? জি ম্যাম। সেলের মধ্যে মাইক্রোটিউবুলস দেখতে হলো এরকম। যদি এটা ডাইসেকশন করি এই যেটা ফিগার হলো এরকম। সো এদিক দিয়ে হলো আমার এই অর্গানেলস বা নিউট্রিয়েন্টস এগুলো পাস হয়। সো সাপোজ যদি এরকম হয় যে মাইক্রোকন্ড্রিয়া থেকে সাইটোপ্লাজমে যেতে হবে, সে মাইক্রোকন্ড্রিয়া সাইটোপ্লাজমের মাঝখানে একটা রুট ক্রিয়েট করবে, বা উপরের সাইটোপ্লাজম থেকে নিচের দিকে সাইটোপ্লাজম আসতে হবে, তো উপর থেকে লম্বা করে নিচের দিকে একটা মাইক্রোটিউবুল হবে যাতে ওরকম করে ভিতর দিয়ে যাইতে পারে। বুঝেছো আমার কথা? জি আর ম্যাম, যদি বুঝতে তার আমি পারছি। খোলা সেলে ছেড়ে দেই সে আর ওই উপর থেকে নিচে যেতে পারবে না, সে সারা সেল ঘুরতেই থাকবে। তো এরকম কিছুটা জিনিস। কি জানি একটা এখানে পড়ানোর কথা, ও ডায়ামিটার। মাইক্রোটিউবুলের দুইটা ডায়ামিটার আছে। একটা হলো টোটাল সিলিন্ডারের ডায়ামিটার, দ্যাট মিন্স হলো এই জিনিসটা,
এটা একটা, আরেকটা হলো লুমেনার ডায়ামিটার, দ্যাট মিন্স হলো এই জিনিসটা। বুঝতে পেরেছো? দুইটা কিন্তু আলাদা। জি ম্যাম। একটা হলো মাইক্রোটিউবুলার ডায়ামিটার, একটা হলো লুমেনার ডায়ামিটার। সো যখন এমসিকিউ আসুক, কুইজ আসুক, যেটা আসুক, কোনটা চাইছি ভালো করে দেখে তারপর অ্যান্সার করবা। কারণ আমার কাজই হলো তোমাদেরকে কনফিউজ করা। সো তোমরা যাতে ঠিক ম্যাম মতো এটা answer করতে পারো। লম্বায় কতটা হবে? এটা ইট ডিপেন্ডস করে যে তোমার পলিমারাইজেশন কতটুকু দরকার, কতখানি পলিমারাইজেশন হচ্ছে, কতখানি অ্যাসেম্বলি হচ্ছে। যখন মনে করো- ডায়ামিটারের মতো ওগুলো ফিক্স না ম্যাম? না না, কখনোই লম্বাটা কখনোই ফিক্সড না। বিকজ ওদের অ্যাসেম্বলি আর ডিসেম্বলি অনেক র‍্যাপিডলি হচ্ছে, আমি তোমাকে বললাম না। আর তুমি কিভাবে জি ম্যাম। লম্বাটা হবে, বিকজ ওদের ইঞ্চটা কি পড়ায় আসছি, ডাইনামিক স্ট্রাকচার পড়াইছি না? জি তো ওদের ইঞ্চ তো কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে। জি ম্যাম, জি ম্যাম, চেঞ্জ হচ্ছে আর ওদের মধ্যে তো বন্ডিং হচ্ছে। এখানে একটা ম্যাম প্রমাণ সাইজ দেওয়া আছে 24 ন্যানোমিটার কোনটা মাইক্রোটিবিউলস এর কি দেওয়া আছে? ডায়ামিটার? প্রথম ডায়ামিটার দেওয়া আছে। ন্যানোমিটার ইন সাইজ ডায়ামিটার দেওয়া আছে। 20। আচ্ছা আচ্ছা ম্যাম তাহলে লুমেনেরটা এটা কত? 10 না জানি 12 পড়াবো আমি এটা সামনে। এটা দেখো, ছবিতে দেওয়া আছে লুমিনেটর 10 ম্যাম, আর হচ্ছে মাইক্রোটিউবুলস হচ্ছে 50 ডায়ামিটার দেখছো? সুমাইয়া বা পাপড়ি কে কোশ্চেন করছে আমি বুঝতেছি না ভয়েস থেকে। ওকে শিলা, দেখো শিলা। এই যে দেখো 7 থেকে 8 কি লেখা ডায়ামিটার, দ্যাট মিন্স কেপ ব্র্যাকেট গুলো ডায়ামিটারই বুঝাইছে। ঠিক আছে? জি ম্যাম ওকে, এই ফিগার দেখো তাহলে আরো বুঝবে। এই যে দেখো এগুলাও না, আই মিন সবগুলোই একই এক এক মানে নেটের এক এক জায়গায় এক এক রকম ইনফরমেশন দেওয়া। তো কোনোটাই ফিক্সড করে আমি তোমাদেরকে বলতে পারবো না, 10 হতে পারে, 12 হতে পারে, 14 হতে পারে। অপশনে কোনটা আছে নিয়ারেস্ট তোমরা ওইটাই দাগাবা। এখানে দেখো লুমেনের দেওয়া ঠিক। 14 আর বাহিরেরটা দেওয়া 25, কিন্তু ম্যাম আগে দেখছি 24 আমরা। হ্যাঁ, আগে আমি তোমাদেরকে পড়েছি 24 আর এখানে দেখো লেখা আছে 10। দ- তো এক একটা এক এক রকম অপশনে কি কিন্তু ম্যাম 10 আর 14টা একটু বেশি ডিফারেন্স হয়ে গেল ম্যাম। হ্যাঁ, আমি কিছু তাহলে বলার নেই। অ্যানসার কি লিখবো ম্যাম? এটা তো বললাম, যদি 14 থাকে অ্যান্সারে, অন্যগুলো না থাকে 14 দিবা, যদি 10 থাকে সেটা দিবা। 10 আর 14 আমি একসাথে দিব না। ঠিক আছে? এটা কি ম্যাম ডিপেন্ড করে লুমেনের সাইজটা বিভিন্ন ট্রান্সপোর্টের ক্ষেত্রে বিভিন্ন ভাবে? ইন্টারেস্টিং কোশ্চেন, বাট অ্যান্সার আমার জানা নেই। হতে পারে। আমি যে সব জানবো তা তো না। গুগলিং করে নিও, বা আমার যদি খেয়াল থাকে আমি তোমাকে জানাবো নেক্সট ক্লাসে। ঠিক আছে? ওকে। Structure of microtubule. Hollow tube about 25 nanometer in diameter. The subunit is the heterodimer, that means alpha and beta tubulin polarized, মানে প্লাস আর মাইনাস ইনস আছে। ওই যে অ্যাক্টিনের মতো প্লাস ইনসও আছে মাইনাস ইনসও আছে। Dynamic structure grow or shrink as more tubulin molecules are added or removed. ওই যে তুমি কে জানি জিজ্ঞেস করছিল যে ম্যাডাম এটা লম্বায় কতখানি হতে পারে ফিক্সড? কখনোই না, কজ ডাইনামিক। গ্রো হবে কখন? যখন টিউবুলিন মলিকিউল অ্যাডেড হবে। শ্রিঙ্ক হবে কখন? যখন টিউবুলিন মলিকিউল গুলো রিমুভড হবে। ঠিক আছে? ফাংশন গুলো দেখি চলো। Microtubules participate in the intracellular transport of organelles and vesicles. মানে ওই যে ইন্ট্রাসেলুলার যে অর্গানেলস গুলো আছে বা ভেসিকলস গুলো আছে, তাদের সেলের এক জায়গা থেকে সেলের আরেক জায়গায়, মানে সেলের ভিতরেই, কিন্তু এক সেল থেকে আরেক সেল, শুধু সেলের ভিতরের এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য যে ট্রান্সপোর্টটা হয় সেটা ওরা করে থাকে। কিভাবে? এক্সোপ্লাজমিক ট্রান্সপোর্ট অফ নিউরন, নিউরনের যে এক্সোপ্লাজমিক ট্রান্সপোর্টটা হয়, মেলানিনের যে ট্রান্সপোর্ট হয়। কজ একটু খেয়াল করে দেখো, ম্যাক্সিমামলি আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টের আমরা যারাই আছে, আমাদের কিন্তু খুবই রেয়ার যে সবারই ইভেন টোন। সবাই কিন্তু ইভেন টোন না। কেউর ফেসের টোন বেশি থাকে, আমি একটু ডার্ক থাকে, বা কেউর ফেসের টোনটা একটু লাইট থাকে কম্পেয়ার টু হাত। আবার জাস্ট ফেসের, তুমি যদি তুমি একটু ভালো করে তোমার মিররে নিজের চিকটাই খেয়াল করো, দেখবা হলো এক জায়গাতে একটু বেশি ডার্ক, আরেক জায়গাতে একটু লাইট, রাইট? বা হাতেই যদি দেখো কোনো ফিঙ্গারটা একটু বেশি ডার্ক, কোনো ফিঙ্গারটা একটু লাইট। কজ ওটা কেন? কজ মেলানিন এক এক জায়গায় এক এক রকম প্রোডাকশন হচ্ছে, অথবা মেলানিন এক এক জায়গায় এক এক রকম পরিমাণে ট্রান্সপোর্টেশন হচ্ছে। বুঝতে পেরেছো? সবই কিন্তু ডার্ক হবে না লাইট হবে এই জিনিসটা কিন্তু ডিপেন্ড করে মেলানিনের উপরে। আর মেলানিন প্রোডাকশনটা কতটুকু। ইভেন অনেক জায়গায় দেখা গেছে যে মেলানিন প্রোডাকশন একটা ডার্ক স্কিন হিউম্যানের মধ্যে আর একটা লাইট স্কিন হিউম্যানের মধ্যে মেলানিন প্রোডাকশন কিছুটা সিমিলার, বাট কেন এতটা ডিফারেন্স হচ্ছে? কজ যার ডার্ক স্কিন তার ক্ষেত্রে দেখা গেছে যে মেলানিন প্রোডাকশন আউটার সারফেসে ট্রান্সপোর্টেশন অনেক বেশি হচ্ছে। বুঝেছো? জি ম্যাম। গুড। The chromosome movement by mitotic spindle. এই যে এটা হলো তোমার হলো যে এই বলছিলাম না যে সেল ডিভিশনে মাইক্রোটিউবুল কাজ করে, এটা হলো সেটা ক্রোমোজোম মুভমেন্ট বাই দা মাইটোটিক স্পিন্ডল। এটা এখানে কিছু বুঝবা না, আমি পরে গিয়ে বুঝাবো।
খালি এতটুকু মনে রাখো যে ক্রোমোজোম গুলোকে মাইটোটিক স্পিন্ডল দিয়ে সে মুভ করতে পারে। ভেসিকল মুভমেন্ট অ্যামং দ্য ডিফারেন্ট সেল কম্পার্টমেন্ট, সেলের অনেকগুলো কম্পার্টমেন্ট থাকে। তো এক একটা কম্পার্টমেন্টের মাঝখানে এই ভেসিকলস গুলা, ভেসিকল কি কি থাকতে পারে আমার, এক্সোজোম থাকতে পারে, আরো কি কি আছে, লাইসোজোম আছে, কত টাইপের ভেসিকলস আছে, দেন আর কি কি জানি আছে, যে ফ্যাগোসাইটোসিস যে খেয়ে ফেলে ওই টাইপটাতে, আচ্ছা যাই হোক আমি ভুলে গেছি। ওইসব ভেসিকল গুলোকে এক কম্পার্টমেন্ট থেকে আরেক কম্পার্টমেন্টেও এরকম ট্রান্সপোর্ট করে কে, মাইক্রোটিউবুল করে। আরেকটা কাজ, আন্ডার দ্য কন্ট্রোল বাই মোটর প্রোটিন, দ্যাট মিন্স এই যে ট্রান্সপোর্টেশন গুলো হচ্ছে এগুলো কে কন্ট্রোল করতেছে, কাদের কন্ট্রোলের আন্ডারে মাইক্রোটিউবুল এই কাজগুলো করতেছে, মোটর প্রোটিনস। মোটর প্রোটিনস, মোটর মোটর কথাটা শুনলে কি মনে হয়? ম্যাম কিছুটা না মোটর সাপোজ বাদ দাও, সেল বায়োলজি বায়োকেমিস্ট্রি সব বাদ দাও, মনে করো আমি এসে মুভমেন্ট করতে পারে এরকম। হ্যাঁ এরকম আয়শা Auto. খালি বললাম মোটর, ফার্স্টে কি আসবে আমার চোখে? তো আসবে একটা বাইক। তোমাদের চোখে কি আসে মোটর কথাটা শুনলে? নাকি ম্যাম, বাইক নাকি আসে। পানির মোটর। পানির জি ম্যাম, আমার মাথায় এটাই আসছে। আচ্ছা ঠিক আছে, পানির মোটর। ওকে। আর কার মাথায় কি আসছে? ডিফারেন্ট কিছু আসছে আর কি ওর মাথায়? আচ্ছা যেটাই হোক, যেটাই বলি, পানির মোটর বলো, বাইক বলো, ভেহিকেলের মোটর গুলো বলো, সবের কাজ কি? মুভমেন্ট করা কিন্তু, তাই না? সো এই মুভমেন্ট করানোর জন্য কিছু প্রোটিনস আছে, তাদেরকে বলা হয় মোটর প্রোটিন। এই প্রোটিন গুলো হলো এই মাইক্রোটিউবুলের এই যে ট্রান্সপোর্টেশনের যে ফাংশনটা সেটাকে কন্ট্রোল করে, ঠিক আছে? মোটর প্রোটিন গুলো কি জিনিস এগুলো আমরা সামনে পড়বো। সো অনেক শর্টলি আমি এটা শেষ করে দিই, ক্লাসের টাইম শেষ। এটা হলো অ্যাক্টিন সাব ইউনিট আর যে মাইক্রোটিউবুলের যে দ্যাট মিন্স টিউবুলিন সাব ইউনিট আছে ওটার মধ্যে ডিফারেন্স। এই স্লাইডটা কি বলো তো একজন, কিসের ডিফারেন্স? অ্যাক্টিন সাব ইউনিট আর আর মাইক্রোফ্লারেন্স। মাইক্রো দ্যাট মিন্স টিউবুলিন সাব ইউনিট, মাইক্রোটিউবুল না, টিউবুলিন সাব ইউনিট, এই দুটার জি, মাঝখানে ডিফারেন্স। এখন হলো কি লেখা আছে, অ্যাক্টিন সাব ইউনিট ইজ এ সিঙ্গেল গ্লোবিউলার পলিপেপটাইড। ওদের কিন্তু কি সিঙ্গেল, ওরা কিন্তু মনোমার, মনোমার না ওরা, রাদার দ্যান আ ডাইমার। বাট টিউবুলিন সাব ইউনিট কি, ইচ অ্যাক্টিন সাব ইউনিট হ্যাজ আ বাইন্ডিং সাইট ফর, ওরা কি সরি টিউবুলিন সাব ইউনিট কি ডাইমার, আলফা আর বিটা থাকে। লাইক টিউবুলিন, ইচ অ্যাক্টিন সাব ইউনিট হ্যাজ আ বাইন্ডিং সাইট ফর এ নিউক্লিওটাইড। প্রতিটা টিউবুলিন সাব ইউনিট আর অ্যাক্টিন সাব ইউনিট দোনোটারই একটা হাই এনার্জি কম্পাউন্ড বাইন্ড করার জন্য একটা সাইট আছে, সেটাকে বলা হচ্ছে বাইন্ডিং সাব ইউনিট ফর এ নিউক্লিওটাইড। বাট টিউবুলিন সাব ইউনিট যেটাকে বাইন্ড করবে সেটা হলো জিটিপি অর জিডিপি, বাট অ্যাক্টিন সাব ইউনিট যেটাকে বাইন্ড করবে সেটা হলো এটিপি অর এডিপি। বুঝেছো? মন থাকবে? জি ম্যাম। টিউব অ্যাক্টিন সাব ইউনিট কাকে বাইন্ড করবে? এটিপি বা এডিপি কে। আর টিউবুলিন সাব ইউনিট কাকে বাইন্ড করবে? জিটিপি বা জিডিপি কে। এটা একটা ডিফারেন্স, একটা ডিফারেন্স, দুইটা ডিফারেন্স। Actin filaments can be considered to consist of the two parallel protofilaments that twist around each other in a right-handed helix. কয়টা প্যারালাল প্রোটোফিলামেন্ট থাকবে অ্যাক্টিন সাব ইউনিটে? দুইটা। দুইটা। দুইটা কি করবে? টুইস্ট করে একটা রাইট হ্যান্ডেড হেলিক্সের মতো প্রোডিউস করবে। দ্যাট মিন্স ওদের ফিলামেন্টের শেপটা কেমন? রাইট হ্যান্ডেড হেলিক্স। হেলিক্স। আর মাইক্রোটিউবুলের ক্ষেত্রে কয়টা প্রোটোফিলামেন্ট থাকে? 13টা, রাইট? 13টা। সো 3 নাম্বার ডিফারেন্স। 4 নাম্বার ডিফারেন্স কি? অ্যাক্টিন ফিলামেন্টের শেপটা কেমন? রাইট হ্যান্ডেড হেলিক্সের মতো। আর মাইক্রোটিউবুলারটা হলো সিলিন্ড্রিক্যাল। হলো সিলিন্ড্রিক্যাল। 4টা কিন্তু হয়ে গেছে। অ্যাক্টিন ফিলামেন্টস আর রিলেটিভলি ফ্লেক্সিবল কম্পেয়ার্ড উইথ দ্য হলো সিলিন্ড্রিক্যাল মাইক্রোটিউবুল। অ্যাক্টিন ফিলামেন্ট কি? ফ্লেক্সিবল। আর আমার ওইটা কি? মাইক্রোটিউবুল কি? ফ্লেক্সিবল কখনই না। একটা পাইপকে চিন্তা করো, একটা সিলিন্ডারকে চিন্তা করো, একে তুমি ইচ্ছা মতো বাঁকাতে পারবা? তার ভিতরে ma'am। যে লুমেন থাকবে, যে ফাঁকা রাস্তাটা থাকবে, সেটা কি আর ওই মেনটেন করবে সেম? ওটা কখনোই না, ma'am। ফ্লেক্সিবল না। বাট একটা দড়ির কথা চিন্তা করো, সেটাকে অবভিয়াসলি ফ্লেক্সিবল, রাইট? জি ম্যাম। সো কি মাইক্রোটিউবুল নট ফ্লেক্সিবল আর অ্যাক্টিন ফিলামেন্টস আর ফ্লেক্সিবল। বাট একটা কথা মাথায় রাখো, লাস্টের যে পার্থক্য দুইটা আছে এই দুটো কিন্তু ফিলামেন্টের, কজ এটাও রাইট হ্যান্ডেড হেলিক্সও ফিলামেন্টের শেপ আর ফ্লেক্সিবিলিটিটাও ফিলামেন্টের। বাট উপরের যে তিনটা পার্থক্য পড়াইছি ওগুলা কিন্তু সাব ইউনিটের। জি ম্যাম। তো পরীক্ষায় কি ফিলামেন্টের পার্থক্য আসতেছে নাকি সাব ইউনিটের পার্থক্য আসতেছে? খেয়াল করে অ্যান্সার করবা। যদি সাব ইউনিট আসে শুধু তিনটা লেখলে এনাফ। আর যদি আমি টোটাল ফিলামেন্টের বলে দিই তখন তুমি সাব ইউনিটের গুলাও অ্যাড করতে পারো, কজ ফিলামেন্ট ইজ এ পার্ট অফ দ্য সাব ইউনিট ইজ এ পার্ট অফ দ্য ফিলামেন্ট, রাইট? বাট সাব ইউনিটের পার্থক্য চাইলে তুমি তখন বড় জিনিসটা মানে ফিলামেন্টের কথা আনতে পারো না, কজ সাব ইউনিট থেকে তো আরো অনেক স্টেপ পরে ফিলামেন্ট হবে। আর জি, ma'am। ফিলামেন্টের মধ্যে অলরেডি সাব ইউনিট গুলো আছে। বুঝেছো ডিফারেন্সটা কি? বুঝে দিতে পারছি? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, সো খেয়াল করে অ্যান্সার করবা। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই। আমি হলাম অরবিটে কি তোমাদের স্লাইড দিয়ে দিলে হবে নাকি গ্রুপে দিব?
ম্যাম ম্যাম গ্রুপে গ্রুপে দিলে ভালো হয় ম্যাম গ্রুপে আপনি দিয়ে আপনার সাথে আমরা ইয়ে করতে পারি। ম্যাম আপনার সাথে আমরা যে আগে 303 করছিলাম ওখানে গ্রুপে কি আপনি অ্যাড ছিলেন নাকি ম্যাম? না না, ওই গ্রুপ থেকে তো আমি লিভ নিয়ে নিছি না। ও আচ্ছা আচ্ছা, ওই গ্রুপটাই আবার আমি 400 অ্যাড করে দিয়েছি ম্যাম, তো আপনাকে আবার অ্যাড করে দেবো আবার অ্যাড ওখানে করতে হবে, হ্যাঁ add ঠিক করতে আছে হবে। ম্যাম। ওকে ঠিক আছে রাখেন, তাহলে আমি তুমি আমাকে অ্যাড করো, আমি গ্রুপে দিয়ে দিব। জি ম্যাম, আজকেরটা না হয় ম্যাম একটু মেইল করে দিন, আমি তাহলে সবাইকে দিয়ে দেবো না, আমি আপনাকে একটু ঠিক করে ঠিক তাহলে অ্যাড আছে, করতেছি। তাহলে তুমি আমাকে একটা মেইলে নক দাও, তো মেইলের ওকে জন্য ম্যাম, পিছনে চলে গেছে। ঠিক আছে, আসসালামু ওকে আলাইকুম। তাহলে সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।